আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। নিচে আসতে দেখে সৌভিক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা। মন এগিয়ে যেতেই সৌভিক মনের দিকে ফিরে সোজা হয়ে দাঁড়ালো। মাস্কের আড়ালো যে সৌভিকের ঠোঁটে হাসি ফুটেছে তা মন চোখ দেখেই বুঝতে পারল। মন গিয়ে সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার বলো তো? বাসায় না গিয়ে এখানে আসতে বললে? এটা কিন্তু আমাদের জন্য খুবই রিস্কি। সৌভিক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ জানি, তবে মাঝে একটু রিস্ক নেওয়াই নাই। মন সন্ধিহান চোখে তাকিয়ে বলল, কি ব্যাপার বলো তো? সৌভিক গাড়ির দরজা খুলে কিছু একটা হাতে নিয়ে বলল, এখন 11:45, মানে আজকের দিনটা এখন শেষ হয়নি। শুভ জন্মদিন মন। হাতের গিফট বক্সটা মনের দিকে বাড়িয়ে দিল। মন অবাক হয়ে তাকিয়ে রইল। সৌভিক আবার বলল, আসলে সারাদিন ব্যস্ততায় কেটেছে, তাই আসতে পারিনি। ভার্চুয়ালি সবাইকে উইশ করে, কিন্তু আমার ইচ্ছা হলো সরাসরি সে তোমায় উইশ করি। এইটুকু বলে সৌভিক থামলো। মনের মনে প্রশ্ন জাগলো, কেন? কিন্তু প্রশ্নটা করলো না। প্রশ্নটা বেমানান হবে। বন্ধু হিসেবে আসতেই পারে। মনের মনে হলো আজকের দিনটা পুরোপুরি খারাপ যায়নি। এই যে শেষ 15 মিনিট বড্ড সুন্দর। কে একজন তো সারাদিনের সব ব্যস্ততা পার করে ছোট্ট একটা কথা ওকে বলতে ছুটে এসেছে। এটা কি অনেক না? মন সৌভিকের হাত থেকে গিফট নিয়ে বলল, এত রাতে এত কষ্ট করে তুমি আমায় উইশ করতে এসছো, এটা সত্যি আমার জন্য অনেক, সৌভিক। প্রত্যুত্তরে সৌভিক শুধু হাসল। অদ্রির প্রচণ্ড রাগ উঠেছে, তবে রাগটা ঠিক কার ওপর হচ্ছে বুঝতে পারছে না। নিজের ওপর, রিফানের ওপর, নাকি মনের ওপর? রাগে হাতের তুলিটা শক্ত করে ধরে ক্যানভাসে একের পর এক জোরে জোরে রঙের আঁচড় কাটতে লাগলো। সেই সাথে মনের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষমেশ বিরক্ত হয়ে হাতের তুলি ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ব্যালকনিতে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ আগের ঘটনা। হঠাৎ এক অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে অদ্রির সাথে দেখা করতে চাইল। পরিচয় জানতে চাইলে বরে জানায় মন। অদ্রি বেশ অবাকই হয়। মুনিয়া মুন হঠাৎ কেন ওর সাথে দেখা করতে চাইল? মুনের বলা ঠিকানায় অদ্রি পৌঁছে যায় যথাসময়ে। মুন আগে থেকে সেখানে অপেক্ষা করছিল। অদ্রিকে দেখে মুন এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আসার জন্য ধন্যবাদ অদ্রি। অদ্রি অবাক হয়ে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন আর ডাকলেনই বা কেন? মুন হেসে বলল, জুভান চৌধুরীর বউকে চিনব না তা কি করে হয়? অদ্রি অবাক হয়ে ওদের বিয়ের ব্যাপারটা তো কাউকে জানানো হয়নি। তারপর ভাবলো কয়েকদিন আগে মুন ধূমকেতুর সাথে কাজ করেছে, হয়তো তখন জেনেছে। তাই আবারও বলল, কিন্তু আমি তো আপনাকে সেভাবে চিনি না। হ্যাঁ, পর্দায় দেখেছি আপনাকে, কিন্তু বাস্তবে তো আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুন বলল, তোমার সাথে দেখা করার কারণ, তাই তো? অদ্রি মাথা নাড়িয়ে বলল। মুন বলল, তুমি যেহেতু জুভানের স্ত্রী, দেখা করার কারণটা জুভান। অদ্রি বলল। মানে বুঝলাম না। মুন বলল, আমি আর জুভান একে অপরকে ভালোবাসি। অদ্রি অবাক হয়ে মুনের দিকে তাকিয়ে রইল। মুন বলল, তোমাদের বিয়েটা তো তোমাদের পরিবারের জন্যই হয়েছে, ব্যবসায়িক কারণে। তোমরা কেউ বিয়েতে রাজি ছিলে না। তোমাদের বিয়েটা কন্ট্রাক্ট ম্যারেজ, তাও জানি। 1 বছর হলেই তোমরা আলাদা হয়ে যাবে। অদ্রি অবাক হয়ে মুনের দিকে তাকিয়ে রইল। মুন অদ্রির মনের ভাব বোঝার চেষ্টা করলো। কিছু সময় পর অদ্রি শুধু বলল, রিভান। মুন সাথে সাথেই বলল, ভালোবাসে আমায়। অদ্রি ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। নিজেকে স্বাভাবিক করে বলল, কখনো বলেনি। মুন বলল, হ্যাঁ, আমি অনেকবার বলেছি জুভানকে আমাদের ব্যাপারে অদ্রিকে বলে দাও। কেন সে তোমায় কিছু বলতো না জানি না। আমার সাথেও দেখা করিয়ে দিতে বলেছি অনেকবার, তাও দেয়নি। তাই আজকে নিজে চলে এসেছি। যা, কথায় কথায় তো কিছু অর্ডার করাই হয়নি। কি খাবে বলো? মুন মাথা নাড়িয়ে বলল, থ্যাঙ্কস, বাট অর্ডার করার প্রয়োজন নেই কিছুর। আপনাদের সম্পর্কের কথা জানানোর জন্য ধন্যবাদ। আপনি না বললে তো জানতেই পারতাম না। তাছাড়া ভয়ের কোনো কারণ নেই। আমাদের বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট। 1 বছর পূর্ণ হলেই আমরা আলাদা হয়ে যাব। শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য। আসি এখন। মুন বলল, আবার দেখা হবে তাহলে। অদ্রি সৌজন্যমূলক হেসে উঠে চলে আসলো।
অদ্রি চলে আসতেই মন নুহাসকে টেক্সট করলো কাজ হয়ে গেছে। অদ্রি রাগে জোরে চিৎকার করে উঠল। কেন কেন? আমার সাথেই কেন? তোমার আমার তোমার আমার সাথেই কেন এমন করতে হলো রিওভান? এই অভিনয়ের কি খুব প্রয়োজন ছিল? আমি আমি ঠিক ভালোবাসা বলে এই পৃথিবীতে কিছু হয় না, সব মিথ্যে, সব অভিনয়। তুমি সেটা খুব ভালোভাবে প্রমাণ করে দিলে রিওভান। তুমি আমায় জিতিয়ে দিয়েছো, আমি জিতে গেছি। অদ্রি মাথার চুল উল্টো করে ধরে চুপচাপ ফ্লোরে বসে রইল। রিভানের বাসায় ফিরতে আজও বেশ দেরি হয়ে গেল। এতদিনের ব্যস্ততা আজকে কমলো। এখন কয়েকদিন ফ্রি থাকতে পারবে। এখন যত দ্রুত সম্ভব অদ্রির সাথে সম্পর্কটা ঠিক করে নিতে হবে। অভিমান করে দূরে সরিয়ে রাখলে নিজেরই ক্ষতি। এই কয়েকদিন দূরে দূরে ছিল, তাতে তো নিজের হৃদয়ে উড়েছে। আর দূরে না, না কোনো লুকোচুরি। যেভাবে হোক মহারানীর মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতেই হবে। কিন্তু কিভাবে? ও যে বড় কঠিন মানবীর প্রেমে পড়েছে, যে ভাঙবে তবুও মুচকাবে না। বাসায় এসে রিভান বেশ অবাক হলো। সাধারণত এত রাত অবধি অদ্রি কখনো জেগে থাকে না, কিন্তু আজকে জেগে আছে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রিভান গিয়ে প্রশ্ন করলো। ঘুমাওনি? এখনো জেগে আছো? অদ্রি বলল, বসো, তোমার সাথে কিছু কথা আছে। রিভান শার্টের ওপরে দুটো বোতাম খুলে বলল, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাও, কাল কথা বলবো। অদ্রি তেতে উঠে বলল, পালিয়ে যাচ্ছ? ভয় পাচ্ছ নাকি মিথ্যে ধরে পড়ে যাওয়ার? রিভান বুঝলো না অদ্রির কথা। ব্রকুচকে তাকালো। অদ্রি তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। রিভানকে অদ্রির সামনে সোফায় বসে বলল, বলো কিসের ভয় পাচ্ছি? কি মিথ্যে বলেছি তোমায়? অদ্রি বলতে নিল। আমাদের ডিভোর্স। কথা শেষ করতে পারল না। রিভানের ফোনে কল আসলো। অদ্রি থেমে গেল। ফোন হাতে নিয়ে রিভান দেখলো মুন কল করেছে। বেশ অবাক হলো। মুন এত রাতে কল করেছে? রিভান এক পলক অদ্রির দিকে তাকালো। অদ্রি তীক্ষ্ণ দৃষ্টি ওর হাতের ফোনের দিকে। রিভান কল কেটে দিল। অদ্রিকে বলল, বলো এবার। অদ্রি বলতে নিল, তবে তার আগেই আবারও কল আসলো। রিভান আবারও কেটে দিতে নিল, তবে এবার অদ্রি বলল, কলটা রিসিভ করতে পারো। রিভান মাথা নাড়িয়ে কল রিসিভ করে বলল। হ্যাঁ মুন, বলো। মুনের নাম শুনে অদ্রি রিভানের দিকে তাকালো। এবার তো পুরো ব্যাপারটাই পরিষ্কার। তার মানে মুন তখন মিথ্যে বলেনি। রিভান তখনও মুনের সাথে কথা বলছে। অদ্রি কৌতূহলী হয়ে তাকালো যখন রিভান বলল, মুন শুনতে পাচ্ছ? কোথায় আছো তুমি? ওপাশ থেকে কি বলেছে অদ্রি জানে না, তবে তারপরেই রিভান কল কেটে উঠে দাঁড়ালো। অদ্রিকে বলল, অদ্রি, আমি একটু আসছি, একটা দরকারে যেতে হবে, তুমি ঘুমিয়ে পড়ো, সকালে তোমার কথা শুনবো। বলে রিভান চলে গেল। অদ্রি ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। মুন রিভানকে জড়িয়ে ধরে বিড়বিড় করে কিছু একটা বলে যাচ্ছে। রিভান কোনো মতে মুনকে নিজের কাছ থেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। বিরক্তিতে কপালে কয়েকটা ভাঁজ পড়ল। মুনের মতো ম্যাচিওর মেয়ের কাছ থেকে এটা আশা করেনি। এত রাতে ক্লাবে এসে ড্রিঙ্ক করে এমন পাগলামি করায় কোনো মানে আছে? সেলিব্রিটি হয়েও এত রাতে এরকম জায়গায় একা কেন আসলো? তাও এখন মাতাল হয়ে আছে। ফোন হাতে নিয়ে কাউকে কল করে ঠিকানা দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলল রিভান। তারপর মুনের সামনে বসলো। ক্লাব আপাতত ফাঁকা, কেউ নেই। রিভান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও পুরোপুরি স্বস্তি পেল না। মনে হচ্ছে না চাইতেও ঝামেলায় জড়িয়ে যাচ্ছে। অদ্রি ফোন হাতে নিয়ে বসে আছে। খুব মনোযোগ দিয়ে আর্টিকেলটা পড়ল। কয়েকবার জুম করে ছবিগুলো দেখলো। হ্যাঁ, কাল রাতে রিভান এই শার্টটায় পরেছিল। ছবিগুলো কাল রাতেরই। তবে অদ্রি মুখে আবারও শ্লেষাত্মক হাসি ফুটল। রিভানের ঘুম ভাঙতেই ড্রয়িং রুমে এসে দেখলো অদ্রি ঠিক কাল রাতের মতোই সোফায় বসে আছে। রিভানকে দেখা মাত্রই উঠে এসে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশনস রিওভান। রিভান কিছু বুঝতে না পেরে অদ্রির মুখের দিকে তাকিয়ে রইল। ওদের সম্পর্কের এই 4 মাসে কখনো অদ্রিকে এভাবে ওর সামনে হাসতে দেখেনি। আজকে হঠাৎ কি হলো? আর কংগ্রাচুলেশন কিসের জন্য? প্রশ্নটা করতেই অদ্রি ঠোঁটের হাসি আরও বিস্তৃত করে বলল, তোমার আর মুনের রিলেশনশিপের জন্য। রিভান বেশ অবাক হয়ে বলল। কি? মুহূর্তেই অদ্রির চোখ মুখের রং বদলে গেল। কাঠিন্যতা এনে বলল, এত অবাক হওয়ার কি আছে রিওভান? আমি জেনে গেছি বলে? এখন তো শুধু আমি না, পুরো দুনিয়ার সবাই জেনে গেছে। রিভান কিছুই বুঝতে পারল না, শুধু বলল, মানে কি? অদ্রি হাতের ফোনটা রিভানের সামনে ধরল। রিভানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কাল রাতে রিভান আর মুনের কিছু ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যে কেউই বিশ্বাস করবে মুন আর রিভান ডেট করেছে। আর তার সাথে রিপোর্টারদের আরও মশলাপাতি মেশানো আর্টিকেল তো আছেই। রিভান কিছুক্ষণ তাকিয়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে জোরে দম নিল। নিজের ওপর রাগ হচ্ছে। এমন কাণ্ডজ্ঞানহীনের মতন কাজ কি করে করলো?
কালকে মুনের কল পেয়ে নিজেকে কভার না করেই ক্লাবে ছুটে গিয়েছিল। 24 ঘন্টা যেখানে মিডিয়া ওদের পেছনে ওত পেতে থাকে, সেখানে এটা হওয়া তো অস্বাভাবিক কিছু না। এরপর আর কি কি হতে পারে রিভানের আন্দাজ করা শেষ। তবে সেসব নিয়ে মাথা ব্যথা নেই, যা হবে সামলে নেওয়া যাবে। কিন্তু অদ্রি, রিভান বলল। অদ্রি এসব অদ্রি বলে উঠল। মিথ্যা, তাই তো? আমি জানতাম আপনি ভালো গায়ক, কিন্তু এত ভালো অভিনেতা তা জানতাম না। কাল রাতে আমার সামনেই তো মুন আপনাকে কল করেছিল। আপনি ছুটে গিয়েছিলেন মুনের কাছে, অস্বীকার করতে পারবেন? রিভান চুপ করে রইল। অদ্রি আবার বলল। মজার ব্যাপার কি জানেন? আপনাদের এসব সুন্দর মুহূর্তের ছবি যদি আজকে ভাইরাল নাও হতো, আজকে আমি আপনাকে এ ব্যাপারে বলতাম। কাল আপনার যদি সময় হতো কথাগুলো, তাহলে কাল রাতেই বলতাম। রিভান অদ্রির কথায় কিছুই বুঝলো না, তাই প্রশ্ন করল। মানে কি বলতে? অদ্রি বলল। আপনার অস্বীকার করার কোনো উপায় নেই রেভান, কারণ মুন আপনার আর মুনের সম্পর্কের কথা কালকেই আমায় জানিয়েছে। রিভান অবাক হয়ে বলল। কি? অদ্রি বলল। অবাক হচ্ছেন রেভান? কিন্তু কেন? আমার সামনে ভালোবাসার নাটকটা আর কন্টিনিউ করতে পারবেন না তাই? একটা কথা বলুন তো, এই ভালোবাসি ভালোবাসি বলে মিথ্যে নাটকটার ঠিক কি কারণ ছিল? আপনার ব্যাপারে কখনো এমন সত্যির মুখোমুখি হব কল্পনাও করিনি। যত দ্রুত সম্ভব আমাদের ডিভোর্স। রিভান প্রশ্ন করল। মুন তোমার সাথে দেখা করেছিল? এতক্ষণ পর রিভানের কাছ থেকে এই প্রশ্ন পেয়ে চুপ করে গেল। নিজের কথা শেষ করতে পারল না। রিভানের কণ্ঠে রাগের আভাস স্পষ্ট, চোখ মুখ জুড়ে কাঠিন্যতা বিরাজ করছে। অদ্রি চোখ সরিয়ে নিয়ে বলল। হ্যাঁ, আমি। অদ্রিকে আর কিছু বলার সুযোগ দিল না। রিভান হনহনিয়ে বেরিয়ে গেল। রিভানে যাওয়ার পরে তাকিয়ে থেকে অদ্রি আবার সোফায় বসলো। সোফার কর্নারে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। কাল থেকে নিজের ভেতর কি চলছে তা কেবলও নিজেই জানে। নিজেকে এতটা ভয়ঙ্কর আগে কখনো মনে হয়নি। ও তো কাউকে ভালোবাসেনি, তবু এভাবে ঠকবে কখনো ভাবেনি। হয়তো কারো ভালোবাসায় অভ্যস্ত হয়ে গিয়েছিল। ঘুম ভাঙা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠতে পারছে না মন। মাথা ভার হয়ে আছে। কাল রাতে কি হয়েছিল মনেই করতে পারছে না। ও ক্লাবে গিয়েছিল নুহাসের সাথে। তারপর আবছা আবছা রিভানের চেহারা চোখের সামনে ভাসছে। রিভান এসেছিল কি কাল রাতে? তারপর বাসায় এসেছিল কিভাবে? বাসায় আসার কথা মাথায় আসতেই গাড়ির ভেতরে কিছু দৃশ্য ভেসে উঠল। গাড়িতে কেউ ছিল। কে? রিভান নাকি নুহাস? না অন্য কাউকে মনে হচ্ছে। কে তবে? কিছুই মনে পড়ছে না। বিরক্ত হয়ে উঠে বসতেই মাথার আবার টনটন ব্যথাটা অনুভব করলো। বুঝলো কাল রাতে এতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি। এক হাতে মাথা চেপে ধরে অন্য হাতে হাতড়ে ফোন নিল। ফোন হাতে নিয়ে অবাক হয়ে গেল, এতগুলো মিসড কল। ওর অ্যাসিস্ট্যান্টের কাছে আগে কল ব্যাক করলো। তারপর যা শুনলো তাতে মনের মাথা ব্যথা দ্বিগুণ বেড়ে গেল। নিউজগুলো দেখার পর মাথায় হাত দিয়ে দুপাশে চুল খামচে ধরে বসে আছে। কাল রাতে এতটা পাগলামি কি করে করতে পারলো? হ্যাঁ, ও রিভানকে ভালোবাসে, তাই বলতে এমন কিছুই কখনো চায়নি। ওর ক্যারিয়ার নিয়ে কত বড় হুমকিতে পড়তে হবে। আর রিভান? মুনের মাথা ব্যথা বেড়ে চলেছে। আর কিছু ভাবতে পারছে না। সৌভিক আর রিভান মুনের সামনে বসে আছে। মুন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একটু পর বলল। আই এম সরি জুভান, কালকে রাতে আমার কি হয়েছিল আমি জানি না। আমি শুধু এইটুকু বলে চুপ করে রইল। তারপর রিভানকে প্রশ্ন করলো। কিন্তু তুমি সেখানে গিয়েছিলে? রিভান বলল। কারণ ড্রাঙ্ক হয়ে তুমি আমায় কল করেছিলে। তোমার সেফটির কথা চিন্তা করে তখন আসতে বাধ্য হয়েছি। রিভানের কথায় মুন আবার মাথা নিচু করে ফেলল। তারপর আস্তে আস্তে বলল। আই এম সরি। আমি মুনকে থামিয়ে দিয়ে রিভানের প্রশ্ন করলো। তুমি কালকে অদ্রির সাথে দেখা করেছিলে কেন? রিভানের কথায় মুনের মুখে আতঙ্ক ফুটে উঠল। আর সৌভিক অবাক হয়ে রিভান আর মুন দুজনকে দেখতে থাকলো। মুনকে চুপ করে থাকতে দেখে রিভানকে আবারও বলল। কেন দেখা করেছিলে মুন? কি বলেছিলে অদ্রিকে? মুন কিছুক্ষণ চুপ করে থেকে বলল। একটা কন্ট্রাক্ট ম্যারেজের জন্য তুমি আমায় কেন রিজেক্ট করলে জুভান? রিভান তৎক্ষণাৎ প্রশ্ন করলো। আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ তুমি কি করে জানলে? মুন আবারও চুপ করে রইল। রিভান এবার রেগে গিয়ে বলল। চুপ করে থাকবে না মুন। কে বলেছে তোমায় এই কথা? মুন আস্তে আস্তে বলল। নুহাস? রিভান অবাক হয়ে বলল। নুহাস? তুমি নুহাসকে কি করে চিনলে? মুন বলল। নুহাস আমার কাজিন। রিভান বসা থেকে উঠে দাঁড়ালো। রাগে ওর ইচ্ছে করছে সব ভেঙে চুরমার করে দিতে। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে বলল।
তার মানে সব কিছু তোমাদের প্ল্যান ছিল। অদ্রির সাথে দেখা করে তোমার আমার মিথ্যে সম্পর্কের কাহিনী বলা, তারপর ড্রাঙ্ক হয়ে কালকে আমায় কল করা, গোপনে আমাদের ছবি তোলা, আর আজকে সেগুলো নিউজ করা, তাই তো? মনের চোখ পানিতে ভরে উঠল, দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো, মুখে বলল, নুহাস বলেছিল তোমাদের কন্ট্রাক্ট ম্যারেজ, 1 বছর পর আলাদা হয়ে যাবে, কিন্তু তুমি অদ্রিকে ভালোবাসো। তাই নুহাস আমায় বলেছিল আমি যেন গিয়ে তোমার আর আমার সম্পর্কে কথা অদ্রিকে বলি, যাতে অদ্রি তোমায় অবিশ্বাস করে আর 1 বছর পূর্ণ হলে তোমরা আলাদা হয়ে যাও। কিন্তু বিশ্বাস করো, কালকে রাতে কোনো কিছু আমি ইচ্ছে করে করিনি। কাল রাতে সেখানে আমার সাথে নুহাস ছিল। তারপর নুহাস কখন চলে গেছে, আমি এত ড্রিঙ্ক কেন করেছিলাম আর তোমায় কখন কল করেছি, আমার কিছুই মনে নেই। আমি সজ্ঞানে এমন কিছু করতাম না যেখানে তোমার আমার ক্যারিয়ার হুমকি স্বরূপ। রিভান খুব ভালো করে বুঝলো কালকে রাতের ঘটনা সম্পূর্ণ নুহাসের প্ল্যান, যেখানে মনকে গুট হিসেবে ব্যবহার করেছে। সৌভিক উঠে দাঁড়ালো, রিভানকে প্রশ্ন করলো। তোর আদ্রি বিয়েটা কন্ট্যাক্ট ছিল? রিভান মাথা নাড়িয়ে বলল, কোনো কন্ট্রাক্ট না, শুধু তোর মনে কিছু শর্ত ছিল। এসব বলার সময় এখন না। তারপর মনের দিকে তাকিয়ে চোখের ইশারায় মনকে সামলাতে বলল। সৌভিক মাথা নাড়িয়ে সায় জানাতেই রিভান সেখান থেকে বেরিয়ে গেল। রিভান চৌধুরী এবং অভিনেত্রী মনি আমুনের ডেটিং নিউজ নিয়ে ওঠা গুজবে দুজনে মুখ খুলেছে। তারা দুজনেই এই ব্যাপারে অস্বীকার করেছে। মনি এবং রিভান বলেছে তারা কেবলই ভালো বন্ধু, তাদের নিয়ে বলা সবটাই গুজব। আর কালকের ছবিগুলো আংশিক সত্য। কালকে রিভান আর মন দেখা করেছিল, তবে সেখানে সৌভিক আহনাফ ও উপস্থিত ছিল। তাদের তিনজনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। আশা পুরো আর্টিকেল পড়ে শোনালো। আশার হাত থেকে অদ্রি ফোনটা কেড়ে নিয়ে ছবিগুলো দেখলো, তারপর বলল, সব মিথ্যে, সব ওই লোকের সাজানো নাটক। ইসরাত বলল, কেন মিথ্যা কেন? তারা দুজনেই অস্বীকার করছে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা মিথ্যা হবে কেন? অদ্রি বলল, কালকে মুন নিজে আমায় বলেছিল রিওভানের সাথে ওর সম্পর্ক আছে, আর আজকে কি করে স্বীকার করবে? একটু পর অদ্রির ফোনে আবার একটা ভিডিও আসে। ভিডিও ওপেন করতে স্ক্রিনে নুহাস আর রিভানকে দেখা যায়। নুহাস আর রিভান মুখোমুখি বসে আছে। নীরবতা ভেঙে রিভান বলল, প্ল্যান করে তোমার বোনের সাথে আমায় জড়িয়ে দিলে, তো কি লাভ হলো? নুহাস ফ্রুটিল হেসে বলল, আমার লাভটা তো আপনি জানেনই মিস্টার চৌধুরী। রিভান বলল, হ্যাঁ, সে তো আমাদের বিয়ের রাতে তোমার অদ্রিকে করা ফোন কলেই জানতে পারলাম। নুহাস বলল, তাহলে নিশ্চয়ই আমার লাভটা সেটা জানেন। মনে পড়ে আপনি আমার সাথে সেদিন রেস্টুরেন্টে দেখা করে কি বলেছিলেন? আদ্রি আপনাকে ভালোবাসবে শুধু। হেসে উঠে বলল। আজকের ভালোবাসা তো দূরের কথা, আপনার মুখও দেখবে না আঁখি। রিভান হেসে বলল। তুমি এতটা বোকা আমি জানতাম না নুহাস। নুহাসের চোয়াল শক্ত হয়ে গেল। রেগে কিছু বলবে তার আগে রিভান আবার প্রশ্ন করলো। তা মনকে এসবে টানলে কেন? নুহাস বলল, আপুর ব্যাপারটা আপনি ভালোই জানেন মিস্টার চৌধুরী। আপনার জন্য আমার আপু কষ্ট পেয়েছে। রিভান বলল। আর এখন তুমি মনকে তোমার প্ল্যানের গুটি সাজিয়ে এখন কষ্ট দিচ্ছ সেটা? নুহাস অস্বীকার করে বলল, আমি আপুকে কষ্ট দেইনি। রিভান বলল, মন আমায় এতটা ভালোবাসে যে আমার জন্য নিজের ক্যারিয়ার হুমকিতে ফেলবে। কালকের পিকগুলো তুমিই তুলেছিলে, আর রিউমারও তুমি সৃষ্টি করেছো। নুহাস চুপ করে অন্যদিকে তাকিয়ে রইল। রিভান কিছুটা নুহাসের দিকে ঝুঁকে এসে বলল, তোমার এসব হাবিজাবি কর্মকাণ্ডে অদ্রি নিশ্চয়ই তোমায় ভালোবাসবে না। নুহাস রেগে কিছুটা চেঁচিয়ে বলল, আপনার কাছ থেকে তো দূরে সরবে। আমি আদ্রিকে ভালোবাসি আর ওকে পাওয়ার জন্য সব করতে পারি। রিভান শান্ত কণ্ঠে বলল, তুমি যাই করো নুহাস, কিছুতেই কোনো লাভ হবে না। রেভান চৌধুরী জানে তার ভালোবাসা কি করে আগলে রাখতে হয়, আর রেপুটেশন কি করে ধরে রাখতে হয়। ওজির কাছে আসা ভিডিওটা এই পর্যন্তই ছিল। তবে তারপরও রিভান নুহাসকে বলল, নুহাস, ভালোবাসলে তাকে সব সময় আগলে রাখতে হয়, নিজের কাছে ধরে রাখতে হয়। তুমি এখানেই ব্যর্থ। তুমি এত বছর অদ্রিকে ভালোবাসলে ওর মাঝে তোমার জন্য কোনো অনুভূতি সঞ্চার করতে পারোনি, নিজের ভালোবাসার কথাটাও জানাতে পারোনি। অদ্রিকে কে ভালোবাসে তা আমার জানার দরকার নেই। অদ্রি আমায় ভালোবাসে কিনা সেটা জানাই বেশি প্রয়োজন। অদ্রি যতই মুখে বলুক ও আমায় ভালোবাসে না, কিন্তু আমি জানি ও আমায় ভালোবাসেনি। সময় হলে সেটা স্বীকারও করবে। তাই বলছে নুহাস, এসব করো না, এসব ঝামেলা করে কোনো লাভ হবে না। এর মাঝে মুন রুমে আসলো। মুনকে দেখে নুহাস চমকে উঠল। মুন আসতে রিভান চলে গেল। মুন নুহাসের সামনে বসলো। নুহাস মাথা নিচু করে বসে রইল। মুন বলল,
তুই আমায় যা বলেছিলি আমি করেছিলাম, তাহলে আমায় না জানিয়ে কেন এমন করলে? নুহাস বলল। তুমি রাজি না হতে না আপু? মন বলল। হ্যাঁ, রাজি হতাম না। কেন হব বলতে পারিস? তুই বলেছিলি অদ্রিকে গিয়ে জুভান আর আমার মিথ্যে সম্পর্কের কথা বলতে, অদ্রি দূরে সরে যাবে। আমিও তাই করেছি। তাই বলে এমন পাগলামি কেন করব? জুভানের কাছে কালকের ঘটনার সব প্রমাণ আছে, যেখানে স্পষ্ট যে সব কিছু তুই করেছিস। এসব প্রমাণ পুলিশে দিলে কি হবে বুঝতে পারছিস? নুহাস বলল। আমি আদ্রিকে ভালোবাসি আপু। মন বলল। অদ্রি তো তোকে ভালোবাসে না ভাই, ঠিক যেমন জুভান আমায় ভালোবাসে না। মেনে নে ভাই। আমিও মেনে নিয়েছি, মেনে নিলে ভালো। মরিচিকার পিছনে পড়ে থেকে কি লাভ বল? আর কোনো ঝামেলা করিস না। নুহাস চুপচাপ বসে রইল। মূলত রিভান সব প্রমাণ জোগাড় করে নুহাসের সাথে দেখা করেছিল, যার জন্য নুহাসও কোনো বনিতা না করে রিভানের কাছে সবটা স্বীকার যায়। কিন্তু রিভান সেই ঘটনা ভিডিও করেছে তা জানতো না। ভিডিওটা দেখার পর অদ্রি চুপ করে বসে থাকে। এসব কিছু নুহাস করেছে কেমন মানতে পারছে না। অদ্রির জীবনে একমাত্র বন্ধু নুহাস। নুহাস যে ওকে বন্ধুর চেয়েও বেশি কিছু ভাবতো অদ্রি মাঝে মাঝে টের পেত। তবে যে মানুষটা ভালোবাসায় বিশ্বাস করতো না, তার এসব নিয়ে কিসের মাথা ব্যথা? কিন্তু নুহাস কখনো এমন করবে ভাবেনি। নুহাস ওর জন্যই কষ্ট পেয়েছে, ওর জন্যই আজকে এত কিছু হলো। সব চিন্তা করে নিজের ওপর একরকম বিতৃষ্ণা কাজ করলো। ইসরাত লাফিয়ে উঠে বলল। দেখ দেখ, রিভান ভাই তোদের বিয়ের কথা জানিয়েছে সবাইকে। তোদের বিয়ের পিকও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। তারপর বলল, মানুষ একদিনে আর কত শখ নেবে বলতো? পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। অদ্রি চুপচাপ দেখলো। হয়তো আজ সকালের কথাগুলোর জন্য এমনটা করেছে। ওর ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। না চাইতেও আখির মুখে হাসি ফুটলো। নুহাসের ভিডিওটা দেখার পর থেকে আশা একদম নিশ্চুপ হয়ে গেল। একটু পর উঠে ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে দিল। ওর ভেতর থেকে কান্নাগুলো কেমন দলা পাকিয়ে আসছে। তার মানে ওর ভাবনাটা ভুল ছিল না। নুহাস যাকে ভালোবাসতো সেই মেয়েটাও নিজের বোন। আশা ভেবে পাচ্ছে না ও কি করবে। নুহাস কি তাহলে কখনো ওকে ভালোবাসবে না? না, কি করে আসবে? সে তো আপুকে ভালোবাসে, আশাকে তো সে দেখতেই পারে না, কখনো ভালোবাসবে না। বেশ কিছুক্ষণ পর চোখে মুখে পানি দিয়ে আশা বের হলো। তারপর ইসরাত আর ওর দিকে বলল। আমি এখন যাই। ইসরাত বলল। কেন? এখনই চলে যাবি কেন? আশা বলল। সব ঝামেলা তো মিটে গেছে, আর আমার বাসায় কাজ আছে, আমি যাই এখন। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। ইসরাতও বাসায় ফিরে গেছে সেই বিকেলে। তারপর মুনও এসেছিল, কালকের জন্য সরি বলেছে। অদ্রিও জানতো না মুন আর নুহাস কাজিন। অদ্রি নিজেকে দোষী মনে হচ্ছে। এতগুলো মানুষ কেবল ওর জন্যই কষ্ট পেল, ওর জন্যই এত ঝামেলা হলো। ওর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। রাত তো অনেক হলো। ঘড়ির কাঁটা টিকটিক করে 12টার ঘরে গিয়ে পড়ল। কিন্তু রিভান এখনও ফেরেনি। সকালের কথাগুলোর জন্যই কি রিভান রেগে আছে? তাই কি বাসায় আসবে না? কিন্তু ওর কি দোষ? ওকে যা বলেছে আর যা দেখেছে তাই তো বিশ্বাস করেছে। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছে, সেই সাথে ভীষণ কান্না পাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এলো? রিভান তো কখনো কলিং বেল দেয় না। অদ্রি উঠে গিয়ে দরজা খুলে দেখে রিভান দাঁড়িয়ে আছে, তবে কিছুটা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখ কেমন মলিন হয়ে আছে, চোখ জোড়া যেন জোর করে খুলে রেখেছে। অদ্রিকে দেখতে পেয়ে ঠোঁটের করে মলিন হাসি ফুটল। অদ্রি রিভানের দিকে এগিয়ে গিয়ে বলল। তুমি ড্রিঙ্ক করেছো? রিভান নিজের শরীরের ভার অদ্রির ওপর ছেড়ে দিল। অদ্রি দুহাতে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরতেই বুঝলো ও ভুল বুঝেছে, রিভান ড্রিঙ্ক করেনি, তবে জ্বরে গা পুড়ে যাচ্ছে, এই জন্যই এমন লাগছে। অদ্রি কোনো মতে রিভানকে ওর রুমে নিয়ে এসে শুইয়ে দিল। তাড়াতাড়ি থার্মোমিটার এনে জ্বর মেপে দেখল, জ্বর অনেক। অদ্রি বুঝতো না হঠাৎ করে এত জ্বর আসার কী কারণ। ব্ল্যাঙ্কেট এনে দিল। তারপর মেডিসিন খুঁজতে গেল। মেডিসিন এনে রিভানের পাশে বসলো। রিভান আধো ঘুমে আধো জেগে আছে। অদ্রি ডাক দিতেই চোখ মেলে একবার তাকালো, এক পলক তাকিয়ে চোখ বন্ধ করে রইল। অদ্রি আবার বলল। রিভান ওঠো, ওষুধটা খেয়ে নাও। রিভান চোখ বন্ধ রেখেই হেসে পড়ল। আমায় ভালো না বাসো একটু তো বিশ্বাস করতে পারো, আমার ভালোবাসা মিথ্যা না। অদ্রির মুখটা মলিন হয়ে গেল। নিচু স্বরে বলল। আই এম সরি রিভান। রিভান বলল। আমি কি এতটাই খারাপ? আমায় একটু ভালোবাসা যায় না?
অদ্রি চোখ তুলে রিভানের দিকে তাকিয়ে বলল, তুমি না, আমি মানুষটাই খারাপ। দেখো না, আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, নুহাস কষ্ট পাচ্ছে, মন কষ্ট পাচ্ছে। রিভান বলল। তুমি শুধু আমার কষ্টটা দূর করে দাও। অদ্রি বলল, কিভাবে? রিভান সহসায় বাচ্চাদের মতন হাসি মুখে বলল, ভালোবেসে। অদ্রি বলল। নুহাস আর মনের কষ্ট কিভাবে দূর করব? রিভান মুখ গম্ভীর করে বলল। তুমি কি মাদার তেরেসা? রিভানের প্রশ্ন শুনে অদ্রি হ্যাবলার মতন তাকিয়ে রইল। তারপর দুদিকে মাথা নাড়িয়ে না বলল। রিভান বলল, তো তুমি কেন সবার কষ্ট দূর করতে যাবে? তুমি শুধু তোমার স্বামীর কষ্ট দূর করে দাও। অদ্রি বুঝলো এর সাথে কথা বলে এ জীবনও পেরে উঠবে না, তাই বলল, ওষুধটা খেয়ে নাও। রিভান বাচ্চাদের মতন মুখ ঘুরিয়ে বলল, না। অদ্রি বলল। কেন? রিভান বলল, তুমি আমায় ভালোবাসো না। অদ্রি ফোঁস করে দম ছাড়ল। জ্বরে যার গা পুড়ে যাচ্ছে, অথচ মুখে এখনো পটর পটর করে যাচ্ছে। অদ্রি জোর করে উঠে বসালো রিভানকে, তারপর হাতে ওষুধ দিয়ে বলল, খেয়ে নাও। রিভান ওষুধটা ফেলে দিতে নিলেই অদ্রি হাতটা ধরে ফেলে। রাগ দেখিয়ে বলল, ফেলে দিচ্ছ কেন? রিভান আগের মতোই বলল, খাবো না আমি, তুমি আমায় ভালোবাসো না। অদ্রি চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর রিভানের হাত থেকে ওষুধটা নিয়ে জোর করে ওর মুখে পুরে দিল। রিভান ফেলে দিতে নিলে অদ্রি রিভানের ঠোঁটের ওপর হাত রেখে বাধা দেয়। চোখে চোখ রেখে ধীরে ধীরে বলল, আমি আগে কখনো এমন কিছুর অনুভব করিনি যা তোমার সাথে দেখা হওয়ার পর অনুভব হয়েছে। আমার কাউকে এতটা বিরক্ত কখনো লাগেনি যতটা তোমায় লেগেছে। কারো উপস্থিতি অনুপস্থিতি আমার মনে এতটা প্রভাব ফেলেনি যা তোমার ক্ষেত্রে হয়েছে। ভীষণ অপছন্দের হয়েও তুমি হুট করে আমার চারপাশে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছ। কারো দূরে সরে যাওয়ায় আমার এতটা দমবন্ধ লাগেনি যা তোমার ক্ষেত্রে হয়েছে। জানি না কেন কাল আমার যতটা রাগ হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। মনে মনে সারাক্ষণ প্রার্থনা করেছি সব যেন মিথ্যা হয়, অথচ আমি মনের কথা শুনেছি, তাও আশা রেখেছি যদি মিথ্যা হয়। কিন্তু কেন? আমার কাছে এসবের কোনো উত্তর নেই। ভালোবেসে কি তোমারও এমন হয়েছে কখনো? রিভান, আমায় উত্তর দিও, আর না হয় তুমি বুঝে নিও, কিন্তু আমি আমার ব্যাপারে জানি না। রিভান চুপচাপ অদ্রির দিকে তাকিয়ে কথাগুলো শুনল। দুজন অপলক দুজনের দিকে তাকিয়ে রইল। কিছুটা সময় অতিক্রম হতেই রিভান মুখ বিকৃত করে উচ্চারণ করল, তিতা। অদ্রি তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, দ্রুত পানি এনে দিল। পানি খেয়ে রিভান শুয়ে পড়ল। অদ্রি চুপচাপ পাশে বসে রইল। বুঝলো না রিভান ওর কথাগুলো শুনেছে কিনা। রিভান ঘুমিয়ে পড়েছে ভেবে ব্ল্যাঙ্কেটটা আরেকটু টেনে দিল। তারপর উঠে আসতে নিলে হাতে টান পড়ে। অদ্রি বসে পড়ে, তবে অদ্রির পেছনে রিভানও উঠে বসে। রিভানের শরীরের উত্তাপ যেন অদ্রিকেও গ্রাস করছে। রিভান ধীরে ধীরে অদ্রির ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ালো। কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল, সর্বনাশা অনুভূতিগুলো এমনই হয়, সব কেমন এলোমেলো করে দেয়। না চাইতেই পুরোটা জুড়ে অন্যের আধিপত্য থাকে। তোমায় আমায় ভালোবাসতে হবে না, শুধু আমায় ভালোবাসতে দিও, বিনিময়ে সারা জীবন আমার হয়ে থেকো। অদ্রির মনে হলো সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। পাথরের মতন সেখানেই বসে রইল। রিভান আবার শুয়ে পড়ল। অদ্রি থায় সেখানেই বসে রইল। ওর চোখ থেকে পানি গাল গড়িয়ে পড়তে লাগলো। মনে মনে বলল, আমার খুব ভয় হয় রিভান, খুব ভয় হয়। সকালে ঘুম ভাঙলেও রিভান চুপচাপ শুয়ে রইল। জ্বর ছাড়লেও শরীর দুর্বল, মুখটা তেতো হয়ে আছে। সামান্য জ্বরে এত তেতো হওয়ার কারণ বুঝল না। রুমের লাইট জ্বলে উঠতে দেখলো অদ্রি দাঁড়িয়ে আছে। লাইটের তীব্র আলো যেন চোখে এসে বিঁধছে। চোখ বন্ধ করে নিল রিভান। অদ্রি রুমের অপর পাশে গিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। পুরোপুরি আলোকিত হয়ে গেল রুম। রিভান চোখ বন্ধ করেই রইল। অদ্রি ধীরে ধীরে রিভানের দিকে এগিয়ে গেল। রিভানের কপালে হাত রাখার জন্য একটা হাত বাড়াতেই চোখ বন্ধ অবস্থাতেই হাতটা খপ করে ধরে ফেলল রিভান। চোখ মেলে বলল, কি করছিলে? অদ্রি হাতটা সরিয়ে নিয়ে বলল, জ্বর এখনো আছে কিনা দেখছিলাম। রিভানের মুখে হাসি ফুটল, তবে তা অদ্রি দেখার আগেই আগের মতো সিরিয়াস মুখ করে বলল, কালকে কখন ফিরেছিলাম আমি? অদ্রি কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে উত্তর না দিয়ে বলল, হঠাৎ করে কাল এত জ্বর আসলো আপনার? রিভান ভাবলেশীনভাবে বলল, কি জানি ভয় পেয়েছিলাম মনে হয়। অদ্রি ভ্রু কুটিয়ে বলল, ভয় কিসের? রিভানের আগের মতোই বলল, কাউকে হারিয়ে ফেলার ভয়। অদ্রির মুখটা গম্ভীর হয়ে গেল। থমথমে গলায় বলল, ভুল না করলে কেউ ভয় পায় না। রিভান উত্তর দিল, ভুল না করলেও তো লোকে ভুল বুঝে। অদ্রি আর কিছু বলল না। চলে আসতে নিলে রিভান আবার বলে,
কালকে তোমায় না জানিয়েই আমাদের বিয়ের কথা পাবলিক করেছি। তোমার কোনো সমস্যা হবে? অদ্রি পেছন ফিরে বলল, সমস্যা হলে বা কি, এখন তো আর তা ঠেকাতে পারবে না। রিভান অদ্রির দিকে তাকিয়ে থাকে। অদ্রি চোখ সরিয়ে নিয়ে ফের চলে আসার জন্য পা বাড়ায়। দরজার কাছে আসতেই হ্যাঁচকা টান পড়ল বাহুতে। বুঝে ওঠার আগেই নিজেকে রিভানের 2 হাতের মাঝে আবদ্ধ করে দিল। অদ্রির মনে হলো লাফ দিয়ে হৃৎপিণ্ড বুঝি নিজের জায়গা ছেড়ে গলার কাছে চলে এসেছে। শরীর জুড়ে কেমন কম্পন শুরু হলো। রিভানকে এত কাছে দেখে অস্বস্তিতে হাঁসফাঁস শুরু করলো। রিভান অদ্রির দিকে কিছুটা ঝুঁকে বলল, রিভান চৌধুরী চাইলে সব কিছুই ঠেকাতে পারবে, যদি সেটা তার প্রিয়তমার জন্য হয়। কিন্তু সে চায় পুরো দুনিয়া জানুক তার প্রিয়তমাকে। তাতে কারো আপত্তিই টিকবে না, তার প্রিয়তমারও না। বলে অদ্রির কপালে ঠোঁট ছোঁয়ালো। অদ্রি চোখ বন্ধ করে নিল। বন্ধ চোখের কম্পমান বাপড়িগুলোর দিকে তাকিয়ে মুচকে এসে দূরে সরে গেল। চোখ বন্ধ রেখে অদ্রি ঠায় সেখানে দাঁড়িয়ে রইল। নুহাস আর অদ্রি মুখোমুখি বসে আছে। নুহাস মাথা নিচু করে বসে আছে, একবারের জন্য মাথা তুলে তাকায়নি। অনেকক্ষণ পর অদ্রি বলল, নুহাস। অদ্রির ডাক শুনে নুহাস মাথা তুলে তাকালো। অদ্রি বলল, নুহাস, তুমি আমার একমাত্র বন্ধু। আমার জীবনের ভালো খারাপ সব সময়গুলোতেই তুমি ছিলে। আমি কখনো চাইবো না তোমার মতো বন্ধুকে হারাতে। আমি জানি না কাল কি ঘটেছিল, কি হয়েছিল, তুমি ঠিক কি করেছো। নুহাস, আমরা দুজন ভালো বন্ধু। বন্ধু হিসেবে আমরা সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি। এটা কি অনেক না? নুহাস অদ্রির দিকে তাকিয়ে বলল, আমি তোমায় ভালোবাসি আদরে। অদ্রি জিভা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে দম ফেলে বলল, আমি জানি নুহাস, আমিও তোমায় ভালোবাসি অ্যাজ এ ফ্রেন্ড। যদি তুমি আমায় বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবো, সেভাবে ভালোবাসো, ইটস ওকে। আই রেসপেক্ট ইয়োর ফিলিংস। আর তার জন্যই আমি এত বছর কিছু বলিনি। একজন মেয়ে হয়ে এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আমি চাইলে তোমায় হয়তো অনেক আগেই না বলে দিতাম, কিন্তু আমি আমার একজন ভালো বন্ধুকে কখনো হারাতে চাই না। তবু আই এম সরি, রিয়েলি সরি। নুহাস নিষ্প্রাণ কণ্ঠে বলল, তুমি ইভানকে ভালোবাসো? অদ্রি জানতো এমন একটা প্রশ্ন আসবে, তবুও কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে বলল, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করিনি, সেটা তুমিও জানো নুহাস। তাই হয়তো চোখের সামনে তোমার ভালোবাসা দেখেও আমার কখনো কোনো রকম অনুভূতি তৈরি হয়নি। আই এম সরি এগেইন। রিভানও আমায় ভালোবাসে, তবে আমি ওকে বন্ধুরূপেই দেখেছি। তবু আমি জানি না কেন রিভানের ক্ষেত্রে আমার মন মস্তিষ্ক অদ্ভুত আচরণ করে। আমি ওর প্রতি কঠিন হতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি, দিন শেষে আমি ব্যর্থ। ওর অনুভূতির বহিঃপ্রকাশগুলো আমাকে থামিয়ে দেয়, আমাকে কঠোর হতে দেয় না। আমি চাইলেও দূরে সরাতে পারি না নিজেকে। আমি জানি না এসবকে ভালোবাসা বলে কি না। আমি জানি শুধু রিভানের জেদ, রাগ, পাগলামি এসবকে আমি এড়িয়ে যেতে পারি না। এটা কেন হয় তাও জানি না। হয়তো কেবলই আমার হাজব্যান্ড বলে, হয়তো ওর ভালোবাসা অভ্যস্ত হয়ে গেছি, হয়তো মায়ায় পড়ে গেছি। নুহাস চুপচাপ সব শুনল, আর কোনো কথাই বলেনি। নুহাসের চোখে জলকণারা চিকচিক করছে। অদ্রি নিজেকে ভীষণ অপরাধী লাগছে, কিন্তু তবুও এই কথাগুলো ক্লিয়ার করা দরকার। নুহাসকে যদি আরও আগেই মানা করে দিত, তাহলে হয়তো নুহাসের কষ্টটা একটু হলেও কম হতো। অদ্রি ওর বেস্ট ফ্রেন্ডকে হারাতে চায়নি, আর না আজকেও চাচ্ছে। অদ্রি আবার বলল, নুহাস, তুমি আমায় ভালোবাসো। আমায় কি কেবল প্রেমিকা হিসেবেই চেয়েছো, বন্ধু হিসেবে না? যদি তুমি আমায় কেবল প্রেমিকা হিসেবে চেয়ে থাকো, তবে আমাদের পথ চলা এখানেই শেষ। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার মতো বন্ধুকে কখনোই হারাতে চাই না। যদি তবুও হারাতে হয়, তবে আমার ভালোবাসাকে ঘৃণা করার আরও একটা কারণ যোগ হবে, যে ভালোবাসা আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে কেড়ে নিয়েছে। নুহাস তবুও চুপ করেই রইল। এবার অদ্রির চোখে অশ্রুর আনাগোনা শুরু হলো। নিজেকে কোনো মতে সামলে চলে আসতে নিলে নুহাস বলে, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আত্রি। তুমি চেয়েছো বলেই নিজেকে তোমার সামনে প্রেমিক হিসেবে উপস্থাপন না করে বন্ধুরূপে উপস্থাপন করেছি। ভেবেছি বন্ধু থেকে একদিন প্রেমিক হতে পারবো। তার জন্য আজকের অন্যায়গুলো করে ফেলেছি। সেই সবের জন্য অনেক সরে। তবে আমি ব্যর্থ। আমি কখনোই তোমার প্রেমিক হতে পারবো না। তাই বলে বন্ধুত্বের দাবি কখনো ছাড়ছি না। আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকতে চাই। অদ্রির ঠোঁটে এক চিলতে হাসি ফোটে, হেসে বলল, তবে সবটা আবার আগের মতো হয়ে যাক বন্ধু। আজকে একটা উইশ করি তোমার জন্য। যদিও আমি ভালোবাসায় বিশ্বাসী না, তবু আমি চাই আমার মতো আমার বন্ধুর জীবনেও কেউ আসুক, যে তাকে তার চেয়েও বেশি ভালোবাসবে,
তার ভালোবাসায় সব দুঃখ কষ্ট ভুলিয়ে সব সময় হাসি খুশি থাকবে। অদ্রির কথায় নুহাস হাসলো। দুজনের হাসি মুখ, অথচ চোখে পানি চিকচিক করছে। রিভান বাসায় এসে অদ্রিকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে অদ্রির রুমের বারান্দায় এসে তাকে অদ্রি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বসে আছে। হাতে একটা সিগারেট জ্বলজ্বল করছে। রিভান দীর্ঘশ্বাস ফেলে অদ্রির পাশে গিয়ে বসলো। অদ্রি টের পেতেই রিভানের দিকে একবার ফিরে তাকালো। রিভান প্রশ্ন করলো, মন খারাপ? অদ্রি চুপচাপ বসে রইল, কিছুই বলল না। রিভান নিজে থেকে বলল, আই এম সরি। অদ্রি আবারও রিভানের দিকে তাকালো, প্রশ্ন করলো, কেন? রিভান বলল, ঘটে যাওয়া সব ঘটনার জন্য। অদ্রি বলল, যা ঘটেছে সেসবে তোমার কোনো হাত ছিল না, তুমি কেন সরি বলছো? রিভান বলল। আমার বউয়ের মন খারাপ দেখতে ভালো লাগছে না। অদ্রি কিছু বলল না। রিভানও চুপচাপ বসে রইল। কিছু সময় পর চলে আসতে নিলেই অদ্রি বলে ওঠে, আমি স্মোক করি না। রিভান দাঁড়িয়ে পড়ে, আবার এসে অদ্রির পাশে বসে। অদ্রি জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে বলল, আমি সিগারেট খাই না, তবে যখন আমার খুব মন খারাপ হয় আমি একটা সিগারেট জ্বালিয়ে রাখি। সিগারেটটা আস্তে আস্তে পুড়ে শেষ হয়ে যায়, আর আমি তাকিয়ে থাকি, ভাবতে থাকি সিগারেটের সাথে আমার সব কষ্টগুলো এইভাবে শেষ হয়ে যাবে। রিভান অদ্রির মুখের দিকে পলকহীন তাকিয়ে রইল। অদ্রির কথা শেষ করে দেখে রিভান ওর দিকে তাকিয়ে আছে। অদ্রি দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। রিভান অদ্রির মুখের ওপর আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে কানে গুঁজে দিতেই অদ্রি তৎক্ষণাৎ রিভানের দিকে তাকালো। রিভান জিজ্ঞেস করলো, মন খারাপ কেন? অদ্রি বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, মাকে খুব মনে পড়ছে। রিভান কিছু বলার আগেই অদ্রি আবার বলল, জানো, মা মারা যাওয়ার আগে আমার জীবনটা এমন ছিল না, কত হাসি খুশি ছিল। হুট করে মা চলে গেল, সাথে করে আমার ভালো থাকাটাও নিয়ে গেল। মা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা কত কষ্টের, যে 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 বাঁচে কেবল সেই জানে। জানো, মা মারা যাওয়ার পর বাবা যখন আবার বিয়ে করলো, আমি ব্যাপারটা কিছুতেই মানতে পারলাম না, অথচ সবাই কত স্বাভাবিক ছিল, যেন আমার মায়ের কোনো অস্তিত্বই ছিল না কখনো। মিসেস আহনাফকে আমি মানতে পারলাম না। স্বাভাবিকভাবে উনিও আমায় পছন্দ করতেন না। বাবার এমন বদলে যাওয়াটাই আমি মানতে পারিনি, তাই বাড়ি থেকে চলে আসি। চলে আসার পর অবশ্য বুঝেছি মিসেস আহনাফ এটাই চেয়েছে, এই জন্যই বাবা আমাকে বাধা দেয়নি। তারপর এই দুনিয়াতে একা একা বাঁচতে শিখে গেলাম। তারপর নিজেকে কারোর সাথে জড়াতে ইচ্ছে হয়নি। আমি কাউকে ভালোবাসতে চাই না, আমি আর কষ্ট পেতে চাই না। তবুও জীবনে নুহাস এলো। নুহাসকে আমি বন্ধু হিসেবেই দেখেছি, আমার খারাপ সময়গুলোতেও পাশে ছিল। বুঝতাম নুহাস আমায় বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবে, কিন্তু আমার কখনো এসব নিয়ে কখনো ভাবনা ছিল না। তারপর তুমি আসলে, আমি ভেবেছি নুহাস তো এত বছর আমায় ভালোবাসে, ওর প্রতি আমার কোনো ফিলিংস আসেনি, তোমার প্রতিও হবে না, তাই তোমায় সব সময় অ্যাভয়েড করার চেষ্টা করতাম। কিন্তু আমি ভাবিনি শুধুমাত্র আমার জন্য এত কিছু হবে। আমি এসব নিতে পারছি না রিভান। রিভান সন্তর্পণে অদ্রির হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নিল। কিছুটা ঘুরে অদ্রির মুখোমুখি হয়ে বসলো। তারপর বলল, তোমার জায়গা থেকে তুমি সঠিক অদ্রি। তোমার ওই বয়সে তুমি পৃথিবীকে সবার চেয়ে ভিন্ন চোখে দেখেছ। জীবনও তোমার সাথে নিষ্ঠুর হয়ে উঠেছিল। তোমার বাবা যেটা করেছিল সেটাও ভুল ছিল। উনি কেন এমন করেছিল আমি জানি না। উনিও হয়তো তোমার মতো তোমার মায়ের হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে পারেননি। হয়তো ওনার হঠাৎ করে একা হয়ে পড়াটা মানতে পারেননি, তাই এমন ভুল করে ফেলে। অথবা অন্য যে কোনো কারণেই হোক, উনি যা করেছে সেটা সঠিক নয়। উনিও ওনার ভুলটা বুঝতে পারে, তবে সেটা তুমি চলে যাওয়ার পর দেরি করেই বুঝেছে। মিসেস আহনাফও বুঝেছে তার ভুল। তারপর এতগুলো বছর চলে যায়। তুমি ধীরে ধীরে সবার সাথে যোগাযোগ কমিয়ে দাও, এখানে না ফেরার সিদ্ধান্ত নিয়ে নাও। তুমি কি জানো আমাদের বিয়েটা তোমাকে এখানে রাখার একটা ব্যবস্থা? অদ্রি রিভানের কথায় চমকে উঠে বলল, মানে? রিভান মাথা নাড়িয়ে বলল, তোমাকে হয়তো বলা হয়েছে বিয়েটা ব্যবসায়িক কারণে হয়েছে। আমাকে ওই কথা বলেছে। তবে বিয়ে ঠিক হওয়ার পর দিদুন আমার সাথে দেখা করে। আমি এই কথাগুলো তখনই জেনেছি। তুমি এদেশ ছেড়ে গেলে কখনো আর ফিরতে না, আর ওনারা তোমাকে হারাতে চায় না। ওনারা বললে তুমি কখনো থাকতে না, তাই এই ব্যবস্থা। তোমার কি তাদের উপর রাগ হচ্ছে? কিন্তু ওনাদের দিকটাও একবার ভেবে দেখতে পারো। ওনারা তোমাকে ভালোবাসে। আগে যা করেছে আর যা হয়েছে তার জন্য সবাই অনুতপ্ত, তাই তোমাকে তারা জোর করতে পারে না। সরাসরি কিছু বলতে পারে, বাট তারা তোমায় ভালোবাসে। অদ্রি চুপচাপ তাকিয়ে রইল। রিভান অদ্রিকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে নাম ধরে ডাকলো, অদ্রি।
রিভানের মুখে নিজের নামটা শুনতে অদ্রির ধ্যান ভাঙল। রিভান আবার বলল, পেছনে যা হয়েছে তা ভুলে সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করা যায় না? ভালোবাসাকে ভয় না পেয়ে সবার ভালোবাসা দিয়ে জীবনটা আবার সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় না? তোমার জীবনে হারানোর দিনগুলো হয়তো ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সামনের দিনগুলো রঙিন করে দিতে পারি। একটা সুযোগ দিবে আমায়? অদ্রি কিছু বলতে ইচ্ছে করলো কিন্তু বলতে পারছে না। রিভানের দিকে তাকিয়ে রইল। রিভান অদ্রির দিকে কিছুটা এগিয়ে গিয়ে হাত দিয়ে বুকের বাপাশে ইশারা করে বলল, তুমি চাইলে এখানে মাথা রাখতে পারো। রিভানের মুখের দিকে তাকিয়ে রইল। ও কি এতক্ষণ এটা বলার চেষ্টা করছিল, আমি কি তোমায় একটু জড়িয়ে ধরতে পারি? এত সহজে কি করে বুঝলো মানুষটা? এটাই কি তবে ভালোবাসা? অদ্রি সন্তর্পণে রিভানের বুকে মাথা রাখলো। ওর চোখ থেকে অবাধে জল গড়াতে লাগলো। ধীরে ধীরে রিভানের টি শার্টও ভিজে উঠল। সন্ধ্যার পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। সূর্য ডোবার আগে পাখিরা নিড়ে ফিরছে। আর রিভান দুহাতে তার প্রিয়তমাকে বুকের মাঝে আগলে নিল। ইসরাত থম মেরে বসে আছে। পাশে অদ্রি একের পর এক ড্রেস দেখে যাচ্ছে। একটা ড্রেস নিয়ে ইসরাতের কাছে গিয়ে বলল, এটা পরলে তোকে দারুণ লাগবে আপু। এবার ইসরাত বিরক্ত হয়ে জামাটা সরিয়ে রেখে বলল, আমার ভালো লাগছে না, আমি যাব না কোথাও। তোর যদি কোথাও যেতে ইচ্ছে করে আয়শাকে ফোন করে নিয়ে যা, আর না হয় রিভান ভাইকে নিয়ে যা। অদ্রি এসে পাশে বসে বলল, আমি তোমাকে নিয়ে যাব, কি হয়েছে, চলো না। ইসরাত বলল, ভালো লাগছে না। অদ্রি তবুও জোর দিয়ে বলল, চলো না আপু, চলো, দেখবে বাইরে বেরোলে মন ভালো হয়ে যাবে, চলো। ইসরাত শেষমেশ বাধ্য হয়ে রাজি হলো। ড্রেস নিয়ে রেডি হতে চলে গেল। অদ্রি খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। ঠোঁটে ফুটে উঠল দুর্বোধ্য হাসি। অদ্রি ইসরাতকে নিয়ে একটা পার্কে আসলো। ইসরাত বলে উঠল, সন্ধ্যা নামছে, এখন পার্কে কেন যাচ্ছিস? অদ্রি হাসি থামিয়ে বলল, আমার একটা ফ্রেন্ড এসছে, ওর সাথে দেখা করাবো, চলো। অগত্যা ইসরাত পা বাড়ালো পার্কের ভিতরে। কিন্তু পার্কের ভিতরে যেতেই অদ্রি কোথায় যেন চলে গেল। ইসরাত চারিদিকে তাকিয়ে অদ্রিকে খোঁজার চেষ্টা করলো। বিরক্তিতে ইসরাতের মুখ সহসায় আকৃতির হয়ে উঠল। ইসরাত ফোন হাতে নিল অদ্রিকে কল করার জন্য। ফোন মনোযোগ দিয়ে সামনের দিকে কয়েক পা এগোলো। চারিদিকটা পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এদিকটা এখনও আলো জ্বলেনি কেন ভেবে ইসরাত আরেক পা ফেলতে কারোর সাথে আচমকা ধাক্কা লাগতেই ইসরাত চিৎকার করে ওঠে। সাথে সাথে চারিদিকে আলো জ্বলে ওঠে। আলোর তীব্রতা ইসরাত চোখ বন্ধ করে নিল। শ্বাস প্রশ্বাসের গতি তীব্র হয়ে গেছে। বুকের ভেতর এখনও ভয়ে দুরু দুরু করছে। সেকেন্ডের ব্যবধানে চোখ খুলতে ইসরাত রীতিমতন চমকে গেল। ওর সামনে হিসাম দাঁড়িয়ে আছে। ভয় কেটে গেলেও অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই সময় হিসাম এখানে কি করছে? অথচ গত একটা সপ্তাহ ধরে একটু কথা বলার কতই না চেষ্টা করলো। মানুষটা একটা সুযোগও দেয়নি। তবে তার রাগ যে এত ভয়ঙ্কর আর সে যে এত কঠোর হতে ইসরাত আগে বুঝতেই পারেনি। অবাকের রেশ কাটিয়ে ইসরাত বলল, তুমি এখানে? হিসাম চুপ করে দাঁড়িয়ে রইল। ইসরাত দু পা এগিয়ে গিয়ে হিসামের কাছাকাছি দাঁড়িয়ে বলল, হিসাম, আমার কথাটা শোনো। আই এম সরি, আমি আর কখনো কিছু লুকোবো না তোমার থেকে। আমি ভয় পেয়েছিলাম যদি তোমার। উত্তেজনায় পুরো কথা শেষ করতে পারল না। দু চোখে অশ্রুটা এসে ভিড় করেছে। ইসরাত ব্যাকুল হয়ে হিসামের দিকে তাকিয়ে আছে। হিসাম কিছু বলছে না। হিসাম এগিয়ে এসে ইসরাতের চোখ থেকে গাল বেয়ে পড়ানো পানি মুছে বলল, এই 7 দিনের জন্য আমার একটুও খারাপ লাগা নেই। সম্পর্কের ভিত কি জানো? বিশ্বাস। তুমি মনে হয় আমায় এখনো বিশ্বাসটাই করতে পারোনি। ইসরাত ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি তোমাকে বিশ্বাস করি হিসাম। হিসাম বলল, তবে লুকিয়ে গেলে কেন কথাটা? আমার ভালো চেয়ে, কিন্তু আমার ভালোটা তো একা আমার ভালো না। আমার ভালো থাকা তোমাকে নিয়ে। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকতে পারবো। রাত তোমার ভালো খারাপ কেবল তোমার একার না, আমার ভালো খারাপ কেবল আমার একার না, আমাদের। ভালো কিছুকে যেমন আমরা একসাথে উদযাপন করব, ঠিক তেমনি খারাপ বা বিপদ আপদকে আমাদের একসাথে মোকাবেলা করতে হবে। এখানেই তোমার আমাকে বিশ্বাস করতে হবে, আমাদের সম্পর্কটাকে বিশ্বাস করতে হবে। ইসরাত বলল, আই এম সরি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আর কখনো এমন করব না। হিসাম বলল, দ্বিতীয়বার সে সুযোগ পাবেও না। ইসরাত অবাক হয়ে হিসামের দিকে তাকালো। বুকের ভিতর ধক করে উঠল। ভয়েরা এসে বাসা বাঁধল সেখানে। তবে কি হিসাম এখানে সম্পর্কের রীতি টানবে?
ইসরাত ভীতু কণ্ঠে বলল, মানে? সাথে সাথে হিসাম মুচকে এসে হাঁটু গেড়ে বসলো ইসরাতের সামনে। এক গুচ্ছ লাল গোলাপ সামনে ধরে বলল, তোমার সকল ভালো খারাপের সঙ্গী হতে চাই, হাতে হাত রেখে একে অপরের বিশ্বাস আর ভালোবেসে এই জীবনটা পার করতে চাই, তোমার সাথে একসাথে বৃদ্ধ হতে চাই। উইল ইউ ম্যারি মি রাত? ইসরাত বিস্ময় নিয়ে হিসামের দিকে তাকিয়ে আছে। হিসাম কি বলল? হিসামকে বিয়ের জন্য প্রপোজ করলো? আতশবাজির শব্দ হতেই ইসরাতের ধ্যান ভাঙলো। চারপাশ থেকে অনেক মানুষের গলার স্বর ভেসে আসলো, সে সে ইয়েস, সে ইয়েস। ইসরাত চারদিকে তাকিয়ে অবাক হলো। বদ্রি, রিভান, সৌভিক, আশা, হিসামের মা বাবা, বোন, সবশেষে অবাক হলো নিজের বাবা মাকে দেখে। চারপাশটা যে এত সুন্দর করে ডেকোরেট করা সেটাও খেয়াল করেনি। তবে নিজের বাবা মাকে দেখে অবাকের রেশ কাটাতে পারল না। অস্পষ্ট স্বরে বলে উঠল, মা বাবা? ইসরাতের বাবা মা ইসরাতের কাছে গিয়ে বলল, আমরা খুবই দুঃখিত। বাবা মা হয়েও তোকে বোঝার চেষ্টা করিনি। তোকে বিশ্বাস না করে অন্য ছেলেকে বিশ্বাস করেছি। তবে হিসাম আমাদের ভুল ভাঙিয়ে দিয়েছে। ছেলেটা তোকে ভীষণ ভালোবাসে। আমাদের কোনো আপত্তি নেই তোদের বিয়েতে। ইসরাত অবাক হয়ে হিসামের দিকে তাকালো। হিসাম বাবা মাকে কি বোঝালো? মানুষের প্রতি কৃতজ্ঞতায় চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। অদ্রি জোরে জোরে বলে উঠল, আরে আপু, হ্যাঁ বলো। বসে থাকতে থাকতে তো ভাইয়ার পা ব্যথা হয়ে যাবে। অদ্রির কথায় সবাই হেসে উঠল। ইসরাত অশ্রু ভেজা চোখে হেসে মাথা নাড়িয়ে বলল, ইয়েস, আই উইল। হিসাম ফুলের ভেতর থেকে একটা রিং নিয়ে ইসরাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল। সবাই হাততালি দিয়ে উঠল। হিসাম ইসরাতের হাত ধরে দাঁড়াতেই ইসরাত কান্নার বেগ বেড়ে যায়। সন্তর্পণে হিসামের বুকে মাথা ঠেকিয়ে অশ্রু ফেলতে থাকে। হিসামও বাধা দেয়নি। সে জানে এই কান্না খুশির কান্না। মধ্যরাতে ব্রিজের রেলিং ঘেঁষে দুজন মানবী দাঁড়িয়ে আছে। একটু দূরেই একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আবছা আলোতে তাদের চেহারা বোঝা যাচ্ছে না, যদিও তারা আপাদমস্তক ঢাকা। ছেলেটা খুব কথা বলছে, মেয়েটা মনোযোগ দিয়ে শুনছে। একটু পর পর ক্ষীণ হাসির ঝলক উঠছে। বেশ কিছুক্ষণ পার হতে মন সৌভিককে বলল, সৌভিক, চলো আমরা ফিরে যাই। আমাদের এভাবে কেউ দেখে নিলে ঝামেলা হবে আবার। সৌভিক বলল, মাত্রই তো আসলাম, আর তুই টেনশন কেন করছো? তোমাদের দেখে কেউই চিনবে না। মন বলল, কে বলল চিনবে না? চিনে ফেলতে কতক্ষণ? সৌভিক বলল, চিনবেই বা কি? মিডিয়া জানবে বলে তুমি বাইরে বেরোবে না, কারোর সাথে দেখা করবে না, এটাই তো হতে পারে না। দেখ, মন যাওয়া ছিল তেমন তোমার কোনো হাত ছিল না। সবাই তো পরিকল্পনা মাফিক ছিল, তোমার ফাঁসানো হয়েছে। তার জন্য তোমার মন খারাপ করে কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কোনো মানেই নেই। নিজের মতো বাঁচো, কি হলো? আর কেন কি করলে সেই সব ভেবে কি লাভ বলো? সেই সব ভাবার জন্য মিডিয়া আছে। মিডিয়া ভাবতে থাকুক আর লিখতে থাকুক, আমরা আমাদের মতো চলতে থাকি। কথা শেষ করে সৌভিক মনের দিকে ফিরে মিষ্টি একটা হাসি উপহার দিল। মনও কিঞ্চিত হাসলো। সৌভিক হতাশ হলো। আজকে কত কষ্ট করে মনকে বাসা থেকে বের করতে পারলো, এখনও সেই মন মরা হয়ে আছে। না, এভাবে চলে না। হঠাৎ করে সৌভিকের কিছু মনে পড়ল, আর তাতে মুখে বিশাল হাসি ফুটল। সৌভিক ফোন নিয়ে কিছু একটা বের করে মনের সামনে ধরে বলল, তোমাকে কিছু এখানে দারুণ লাগছে বলেই হেসে উঠল। মন অবাক হয়ে ফোন হাতে নিয়ে বলল, আমি এই ছবি কখন তুললাম? সৌভিক হেসে উঠল। মন একে একে আরও কতগুলো ছবি দেখলো। অবাক হয়ে সৌভিকের দিকে তাকালো। ছবিগুলো সৌভিক আর মনের, যেগুলোতে মন নানা পাগলামি ভঙ্গিতে সৌভিকের সাথে সেলফি তুলেছে। সৌভিক মনের হাত থেকে ফোনটা নিয়ে বলল, সেদিন তুমি ড্রাঙ্ক ছিলে। সেদিন রিভান আমায় ফোন করছিল, আর আমি তোমার বাসায় পৌঁছে দিই। গাড়িতে তুমি বাইনা ধরে আমার সাথে সেলফি তুলবে, আর এগুলো হলো সেই সেলফি। মন তো লজ্জায় পুরো লাল হয়ে উঠেছে। মনের অবস্থা দেখে সৌভিকের ভীষণ হাসি পাচ্ছে। মনকে আরেকটু জ্বালাতে বলল, একটা কথা বলবো, আমরা কিন্তু ড্রাঙ্ক মানুষ। মন খুব ভালো লেগেছে। মন এবার লজ্জায় জোরে বলে উঠল, সৌভিক, সৌভিক প্লিজ ছবিগুলো ডিলিট করে দাও। সৌভিক লাফিয়ে উঠে বলল, না, এগুলো আমার খুব পছন্দের, এগুলো ডিলিট করবে না। মন বলল, কেন? ডিলিট করে দাও না প্লিজ। সৌভিক বলল, না, আমি তোমার প্রতিটা মুহূর্তের স্মৃতি যত্ন করে রেখে দিতে চাই। মন সৌভিকের কথায় ভীষণ অবাক হয়। সহসাই বলে ওঠে, মানে? সৌভিক দুকদম মনের দিকে অগ্রসর হয়ে বলল, ভালোবাসি তাই। মন অবাক হয়ে সৌভিকের মুখের দিকে তাকিয়ে রইল। সৌভিক এখন একদম সিরিয়াস। ও যে মজা করছে না, মন একদম নিশ্চিন্ত। কিন্তু শুধু বলল, সৌভিক। সৌভিক বলল, হ্যাঁ মন, ভালোবাসি তোমায়। আমি তোমায় ভালোবাসি। আজ থেকে না গানের জগতে এসে
যখন চিনেছি তখন থেকে, তোমার সাথে পরিচিত হওয়ার আগ থেকেই শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি মনে করি এটাই সঠিক সময়। মন কি বলবে বুঝতে পারছে না। ওর শ্বাস প্রশ্বাস কেমন ভারী হয়ে আসছে। শুধু মুখে বলল, আমি আসলে সৌভিক হেসে বলল, রিভানকে ভালোবাসো তাই তো? আমি সবটাই জানি, ভালোবাসা মনের ব্যাপার, জোর করে বা ধরে বেঁধে হয় না। তোমার উপরও আমার জোর নেই। আমার মনে হলো তোমাকে জানানো উচিত, তাই জানালাম। মন অপলক সৌভিকের দিকে তাকিয়ে রইল। সৌভিক কিছুটা সময় নিয়ে চুপ করতে থেকে বলল, চল এবার যাওয়া যাক। মন ঘোর থেকে বেরিয়ে এসে মাথা নাড়ালো। সৌভিক গিয়ে গাড়িতে বসলো, মনও গিয়ে পাশে সিটে বসলো। সৌভিক ড্রাইভ করছে আর পুরো রাস্তা মন সৌভিকের দিকে তাকিয়ে আছে। মনের বাসার সামনে সৌভিক গাড়ি থামালো। মন নামতেই সৌভিকও নামলো। মন পাশে আসতে সৌভিক বলল, মন, আমার কথায় মন খারাপ করো না। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। যা হয়েছে ভুলে আবার সুন্দর মতো জীবনে বাঁচো। মন বলল, ভুলে যাব তোমাকে, তোমার কথাগুলোকে। সৌভিক বুকের ভেতরে ধুপ করে উঠল। মুখে বলার চেষ্টা করলো। মন। সৌভিককে থামিয়ে দিয়ে মন বলল, তবে বলল কেন? ও, তুমি তো শুধু তোমার অনুভূতির কথা জানিয়েছো। জুভানকে যখন ভালোবাসি বললাম, ও ওর কথা বলে চলে গেল। আমার অনুভূতির কথা ভাবলো না। তুমিও তোমার অনুভূতির কথা বলে এখন বলছো ভুলে যেতে। তাহলে বললে কেন? আমার অনুভূতির কোনো দাম নেই না তোমাদের কাছে? আমি পুরোটাই রাস্তা ভাবলাম কেউ গোপনে আমায় ভালোবেসেছে, আমার ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে, আমার ভালোবাসার জন্য অপেক্ষা করছে। ভুল ভাবলাম। সে তো শুধু নিজের অনুভূতি প্রকাশ করেছে, আমার অনুভূতির কথা সে চিন্তা করেনি। ঠিক আছে, ভুলে যাব, সবটা ভুলে যাব। আর তুমিও কখনো আমার সামনে আসবে না। বলে মন আর উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। সৌভিক ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মন এতক্ষণ কি বলল সবটা বুঝে উঠতেই ঠোঁটে হাসি ফুটে উঠল। তাকিয়ে দেখে মন অনেকটা দূরে চলে গেছে। সৌভিক এক দৌড়ে গিয়ে মনকে পেছন থেকে জড়িয়ে ধরল। মন সেখানে থমকে গেল। সৌভিক মনের কানে কানে ফিসফিসিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি, আর কখনো বলবো না। তুমি ভুলে গেলেও মনে করে দিব আমি তোমাকে ভালোবাসি। আর তুমি? মন সৌভিকের বাঁধন ছাড়িয়ে নিয়ে বলল, বাসি না ভালো। সৌভিক বলল, আচ্ছা। বলে মনের গালে ঠোঁট ছুঁয়ে দিল। মন অবাক হয়ে গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। সৌভিক হেসে বলল, ভালোবাসলেও ভালোবাসবো, না বাসলেও আরো বেশি বাসবো। মন দুহাতে সৌভিকের বুকে কয়েকটা কিল বসিয়ে দিল। সৌভিক দুহাতে মনের কোমর পেঁচিয়ে কাছে টেনে নিল। সকালবেলা দরজা খুলতে নুহাস দেখলো আশা দাঁড়িয়ে আছে। আশাকে দেখে বেশ অবাক হলো। মাঝে মাঝে অনেকগুলো দিন আশার দেখা হয়নি। মাঝখানে অনেকগুলো দিন আশার দেখা করেনি, কোনো পাগলামিও করেনি। হঠাৎ আজকে আবার কেন আসলো? সহসায় নুহাস প্রশ্ন করলো। তুমি? আশা ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ভিতরে আসতে বলবে না নাকি দরজা থেকেই দাঁড়িয়ে দিবে? আশার বলার মাঝে নুহাস কেমন অন্যরকম একটা সুর পেল। সহসায় দরজা ছেড়ে নুহাস ভেতরে আসতে বলল। আশা বাড়ির ভেতরে গিয়ে ঘুরে ফিরে দেখলো। তারপর সোফায় বসলো। আশার মুখোমুখি নুহাসও বসলো। নুহাস আবারও প্রশ্ন করলো, হঠাৎ তুমি ওখানে কেন এসেছো? আশা আহত হলো। বুকের ব্যথাটুকু সমস্তই চোখে আর কণ্ঠে ফুটিয়ে বলল, আমি কি সত্যিই অনেক বিরক্তিকর নুহাস? তোমায় অনেক বিরক্ত করে ফেলেছি। আগে বুঝলে কখনোই এত বিরক্ত করতাম না, এরপর আর কখনোই করব না। নুহাস বুঝতে না পেরে বলল, মানে? আশা বলল, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসার মানুষটা আসলে আপু। সহসায় নুহাসের চোখ মুখ কঠিন হয়ে গেল। এই ব্যাপারটা আশা জানবে সেটা স্বাভাবিক, কিন্তু নুহাস কারোর সাথে এই ব্যাপারে আর কিছুই বলতে চায় না। তাই কাট কাট কণ্ঠে আশাকে বলল, তুমি কি এসব বলতে এসেছো? আশা বলল, না না, তুমি প্লিজ রাগ করো না। আসলে কি বলো তো, তুমি আপুকে ভালোবেসেছো তাই তাকে পাওয়ার চেষ্টা করেছো। আমি তো তোমায় ভালোবাসি নুহাস, তাই বারবার তোমার প্রত্যাখ্যান সহ্য করেও ভালোবাসার দাবি নিয়ে আসি। কিন্তু তোমায় আর কত বিরক্ত করবো বলো? জোর বা পাগলামিতে যে কিছু হয় না সেটা আমিও বুঝে গেছি। নুহাস আশার কথা বুঝলো। চুপচাপ আশার দিকে তাকিয়ে রইল আর ওর কথা শুনতে থাকলো। একটু থেমে আশা আবার বলল, আসলে আমি ইউএসএ চলে যাচ্ছি, তাই শেষবারের মতো তোমার সাথে দেখা করতে আসলাম। নুহাস এই পর্যায়ে আশ্চর্য হলো। ইউএস চলে যাচ্ছে? নুহাস প্রশ্ন করলো। কেন? আশার বলতে ইচ্ছে করলো, আমার ভালোবাসার মানুষটা আমার বোনকে ভালোবাসে, এটা আমি মানতে পারছি না, হয়তো কখনো মানতেও পারবো না। এখানে থেকে রোজ রোজ আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, তাই চলে যাচ্ছি। মুখে শুধু বলল, পড়াশোনার জন্য।
নুহাস শুধু মুখে বলল। ও আশা বলল, আমি তোমায় অনেক বিরক্ত করেছি নুহাস, তার জন্য সরি। কিন্তু আমি তোমায় ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আসি। বলে আশা বেরিয়ে গেল। আর কিছু বলতে পারবে না ও। গলার কাছে কত কথা এসে ভিড় করে আছে, শুধু বলতে পারছে না। কেমন এক যন্ত্রণায় হৃদয় ছিন্ন ভিন্ন হচ্ছে। দু চোখে অশ্রুরা খেলা করছে। একটু পরে টুপটাপ গড়িয়ে পড়তে শুরু করলো। কিশোরী বয়সে প্রথম ভালোবাসা কি করে ভুলবেও? আদৌ সম্ভব না ভোলা। তাকে না দেখে কি করে দিন পার করবে? কিন্তু পারতে তো হবেই। সে মানুষটা যে ওকে ভালোবাসে। আশা চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন কেন এমন হলো? কেন সে আমায় ভালোবাসেনি? আর আমি কেন তার প্রেমে পড়লাম, যে আমায় না আমার বোনকে ভালোবাসে? আমার সাথে কেন এমন হলো? নুহাস আশার যাওয়ার পরে তাকিয়ে রইল। নিজের সাথে আজ আশার খুব মিল পাচ্ছে। যে দহনে ও পুড়ছে, সেই একই দহনে আশাও কি পুড়ছে? ওর পাওয়া দুঃখটা কি ও আশাকে ফিরিয়ে দিল? মাথার ভিতর নানা কথা, নানা প্রশ্ন জট বেঁধে চাচ্ছে। চোখের সামনে আশার মায়াবী মুখ দ্রুত প্রস্থান ভেসে চলেছে। অদ্রির ঘুম ভাঙতে দেখে পাশে রিভান বসে আছে। অদ্রি ধরফরিয়ে উঠে বসে প্রশ্ন করলো, তুমি? রিভান চুপচাপ অদ্রির মুখের দিকে তাকিয়ে রইল। অদ্রি কিয়ৎক্ষণ রিভানের দিকে তাকিয়ে থেকে সারা রুমে চোখ বুলিয়ে অবাক হলো। এটা তো রিভানের রুম। ও ও এ রুমে আসলো কিভাবে? ঘুমিয়েছিল তো নিজের রুমে। অদ্রি আবার প্রশ্ন করলো, আমি এই রুমে আসলাম কিভাবে? আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম। রিভান অদ্রির কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। যা দেখে অদ্রির ভ্রুজোড়া বাঁকা হলো, কপালে ভাঁজ পড়লো অনেকটা। রিভানের দীর্ঘশ্বাস ফেলে সিরিয়াস ফেস নিয়ে বলল, আমি না একটা ভুল করে ফেলেছি অদ্রি। অদ্রিও রিভানের ফেস দেখে সিরিয়াস হয়ে বলল, কি ভুল? কি হয়েছে? কি করেছো? রিভান আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আসলে এত বড় ফ্ল্যাট কেনা উচিত হয়নি। অদ্রি ভ্রু খুঁটিয়ে প্রশ্ন করলো, মানে কেন? রিভান বলল, এত বড় ফ্ল্যাট কেনা উচিত হয়নি, এতগুলো রুম রাখাও উচিত হয়নি। শুধুমাত্র একটা রুম রাখা উচিত ছিল, যাতে আমার বউ আমার রুম ছেড়ে অন্য রুমে গিয়ে থাকতে না পারে। অদ্রি লাফ দিয়ে উঠে বলল, তার মানে আপনি আমায় এখানে নিয়ে এসেছেন? আমি আমার রুমেই থাকবো। বলে অদ্রি গটগট করে বেরিয়ে গেল। রিভানও চুপচাপ বসে রইল। একটু পর অদ্রি আবারও এসে বলল, রিভার, আমার রুম লক কেন? চাবি দাও। রিভান চুপচাপ অদ্রির দিকে তাকিয়ে রইল। অদ্রি আবার বলল, কি হলো, শুনছো না? চাবি দাও। চাবি কোথায়? রিভান উত্তর দিল। ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। অদ্রি চিৎকার করে বলে উঠল। সিরিয়াসলি? রিভান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। অদ্রির রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁড়িয়ে না থেকে ফের চলে যেতে নিলেই রিভান টান মেরে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। অদ্রি হাত পা ছুঁড়ে ছাড়ানোর চেষ্টা করতেই রিভান আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, এই রুম ছেড়ে কোথাও যাবে না। আমি ঘুমোবো, আমার সাথে আবার ঘুমোবে। বলে রিভান চোখ বন্ধ করে নিল, কিন্তু হাতের বাঁধন আলগা করেনি একটুও। অদ্রি রাগে ফুঁসতে লাগলো। রিভান ফের চোখ খুলে বলল, আরেকটা ভুল করেছি আমি। অদ্রি চোখ গরম করে রিভানের দিকে তাকালো। রিভান সেদিকে নজর না দিয়ে নিজের মতো বলল, বিয়ের আগে বলেছি তোমার রাগ হলে বেশি বেশি আদর করব, কিন্তু বিয়ের পর কাজের চাপে মাথা ঠিক ছিল না, তাই ভুলে গিয়েছিলাম। এখন যেহেতু তুমি রেগে আছো, তাই আদর করে দিচ্ছি। বলে অদ্রির গালে টপাটপ দুটো চুমু খেলো। অদ্রি অবাক হয়ে রিভানের দিকে তাকিয়ে রইল। আর রিভান অদ্রিকে জড়িয়ে ধরে আবার চোখ বন্ধ করে নিল। সকালবেলা সোনালি রোদে বারান্দায় দাঁড়িয়ে কফি মগে চুমুক দিচ্ছে আর ফোনে কথা বলছে ইসরাত। ফোনে কথা বলতে বলতে টের পেলেও দুটো হাত পেছন থেকে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এক নজর পেছনে তাকিয়ে ঠোঁটের হাসি বিস্তৃত করলো। ফোনে কথা বলা দ্রুত শেষ করে পেছনে ফিরে হিসামের ঘুম ঘুম চেহারা, উস্কো খুস্কো চুল দেখে হেসে হাত দিয়ে তাদের আরও এলোমেলো করে দিল। হিসাম ইসরাতকে আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ বুজে রইল। ইসরাতও চুপ করে দুহাতে হিসামের পিঠের শার্ট শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। একটু পরে নীরবতা ভেঙে ইসরাত বলল, সন্ধ্যায় কি তুমি আসবে, নাকি আমি গাড়ি নিয়ে চলে যাব? হিসাম গলা থেকে মুখ তুলে ইসরাতের মুখের দিকে তাকিয়ে বলল, আজকে ডক্টরের কাছে যাওয়ার ডেট, আমার মনে ছিল না। ইসরাত গাল ফুলিয়ে বলল, না, রিভান ভাইয়া কিছু বলেনি তোমায়? সারাক্ষণ মাথায় শুধু ডক্টরের কথা ঘুরে। হিসাম একটু মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই বলল, ও হ্যাঁ বলেছে, ভুলে গেছি একদম। আর ডক্টরের কথা মাথায় ঘুরবে না, আমার সারাক্ষণ টেনশন হয়। ইসরাত থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আমরা ভালো আছি, আপনাকে এত টেনশন করতে হবে না। হিসাম ঝুঁকে ইসরাতের পেটে উপর চুমু খেয়ে বলল,
তোমরা ভালো থাকলেই তো আমি ভালো থাকতে পারবো। তোমাদের নিয়ে টেনশন করব না তো কাকে নিয়ে করব? ইসরাত বলল। কাউকে নিয়েই টেনশন করা লাগবে না, আমরা ভালো আছি, সুস্থ আছি। হিসাম ইসরাতকে আবার কাছে টেনে নিয়ে বলল। বললেই হলো টেনশন করব না, আমার বউ আমার সন্তান নিয়েই টেনশন করব। ইসরাত থেমে গেল। এর সাথে কথা বলে পারা যাবে না। কথা ঘুরিয়ে বলল। যাও, রেডি হও, তোমার দেরি হচ্ছে না? হিসাম মাথা নাড়ালো। যাওয়ার আগে বলল। সন্ধ্যায় আমি আসবো নিতে, তোমরা একা যাওয়ার দরকার নেই। ইসরাত হেসে মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে। হিসাম চলে যেতে ইসরাত পেটে হাত রেখে সেখানে বসলো। মনে মনে ভাবতে থাকলো সময় কত দ্রুত চলে যায়। এই তো সেদিন মানুষের সাথে দেখা, সোয়াইবের থেকে প্রোটেক্ট করলো, হুট করে একদিন ভালোবাসে বলল, না চাইতো ভালোবাসা দিয়ে আমায় বেঁধে দিল। আর দেখতে দেখতে এখন 4টে বছর পেরিয়ে গেছে। তাদের দুজনে ছোট্ট সংসারে নতুন মানুষ আসতে চলেছে। নিজের মাঝে হিসামের অংশ বেড়ে উঠছে। এতে যেন হিসামের ভালোবাসা পাগলামি আরও বেড়ে গেছে। ইসরাত মানুষটাকে যত দেখে ততই অবাক হয়। প্রতিদিন নতুন নতুন করে অনুভব করে হিসাম তাকে ঠিক কতটা ভালোবাসে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে পেটের ওপর হাত রেখে তাকে অনুভব করার চেষ্টা করলো। মূল শুটিং স্পট থেকে বের হতে দেখে সৌভিক দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে সৌভিককে জড়িয়ে ধরলো। সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। সৌভিকও শক্ত করে জড়িয়ে ধরলো। সৌভিককে জড়িয়ে ধরে মুখ তুলে বলল। অনেক 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 মিস করেছি। সৌভিক হেসে দুহাত আলতো করে মুনের গালে রেখে বলল। আমি অনেক মিস করছি আপনাকে ম্যাডাম। মুন সৌভিকের বুকে মুখ গুজে বলল। আজকে সারাদিন আমার। সৌভিক আবারও হেসে মুনের চুলে হাত বুলিয়ে বলল। আচ্ছা, তবে সন্ধ্যায়? মুন বলল। জানি না, একসাথে যাব। সৌভিক বলল। আচ্ছা। 1 সপ্তাহ পর সৌভিক ইউএস থেকে ফিরেছে। মুনের কাছে এই 1 সপ্তাহ যেন এক যুগ মনে হয়েছে। মানুষটাকে ছাড়া একটা দিন যেন কাটতে চায় না। মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস রিভান বিবাহিত ছিল, না হয়তো এই মানুষটাকে পাওয়াই হতো না, এই মানুষটার ভালোবাসাও পাওয়া হতো না। মুনের নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় যে সে এই সৌভিককে পেয়েছে। সারা জীবন যেন এভাবে সৌভিকের সাথে কাটাতে পারে, এই প্রার্থনাই করে মুন। 4 বছর পর দেশের মাটিতে পা রাখলো আশা। এয়ারপোর্টের বাইরে এসে গাড়িতে উঠে বসলো। কতদিন পর সেই চেনা শহর, চেনা পথঘাট ফিরে পেল। একে একে পুরনো সব স্মৃতিগুলো ভেসে উঠল মনের কোণে। জোরে দম নিল আশা। সেসব আর ভাবতে চায় না, ভেবেও কোনো লাভ নেই। মনকে খুব করে বোঝালো। গাড়ি থেকে নামতেই বিশাল আলিশান বাড়িটাকে খুব ভালো করে দেখলো। বাড়ির ভেতরের অনুষ্ঠানের আমেজ বাইরে থেকে বোঝা যাচ্ছে। আশা হাসি মুখে ভেতরে প্রবেশ করলো। বিশাল ড্রয়িং রুমে উপস্থিত প্রতিটা মানুষের নজরে আশা পড়তেই সবাই যেন থেমে গেল। কেউ হয়তো ভাবেনি আশা আসবে। আর অদ্রির মুখে হাসি ফুটে উঠল। ও যেন এতক্ষণ আশার অপেক্ষাটাই করছিল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে আশাকে জড়িয়ে ধরলো। আশাও জড়িয়ে ধরে বলল। কংগ্রেচুলেশন আপু, হ্যাপি 4th অ্যানিভার্সারি। অদ্রি বলল। ফাইনালি তুই আসলি, না আসলে সত্যি সত্যি আমি ইউএস চলে যেতাম। অদ্রির কথায় আশা হেসে উঠে বলল। তুমি যা থ্রেট দিলে আপু না এসে উপায় আছে? অদ্রি আশার মাথায় হাত বুলিয়ে মুচকি হাসলো শুধু। একে একে সবার সাথে কথা বলে আশা এসে সোফায় ইসরাতের পাশে বসলো। ইসরাতের পেটে হাত রেখে বলল। কে নতুন অতিথি, কবে আসছো তুমি? তোমার কথা শুনে আমি ইউএসএ থেকে চলে এসেছি। ইসরাত আশার মাথায় গাঁটটা মেরে বলল। থেকে গেলেই পারতি, আমার বাবু তোর সাথে কথা বলবে না। আশা ইসরাতকে জড়িয়ে ধরে বলল। ও আপু, তুমিও বুঝে রাগ করেছো? দেখো চলে এসেছি আমি। ইসরাত হাত দিয়ে অদ্রি আর রিভানকে দেখিয়ে দিয়ে বলল। ওদিকে দেখ, অদ্রি আর রিফান একসাথে কত অপূর্ব লাগছে দুজনকে। যে বিয়ে করবে না বলে কত কিছু করলো, সে এখন বিয়ে করে দিব্যি সংসারী। অদ্রির মতো তোকেও কারোর সাথে বেঁধে দিতে হবে, তবে আর যাওয়ার নাম নিবি না। নিমেষে আশার মুখে আধার ঘনিয়ে আসলো। তবে ইসরাতকে তা বুঝতে দিল না। একা একা নিজের ভাবনায় মত্ত হয়ে বিড়বিড় করে বলল। আমি নিজের মনকে একজনের সাথে বেঁধেই দেশ ছেড়েছি আপু, তাকে আর ঘরে ফেরাকে। ইসরাত শুনতে না পেয়ে বলল। কিছু বলবি? আশা মাথা নাড়িয়ে বলল। না, কিছু না। কথা শেষ করে চমকে উঠল আশা। সেই পরিচিত কণ্ঠস্বর। ঘুরে তাকাতেই কাঙ্ক্ষিত মানুষটাকে দেখল। বুকের ভেতর থেমে থাকা ঝড়টা 4 বছর পর যেন আবার জেগে উঠল। নির্বিশেষ তাকিয়ে রইল সেদিকেই। নুহাস অদ্রির সাথে কথা বলছে। হঠাৎ করে নুহাসেরও আশার উপরে চোখ পড়ল। এত বছর পর আশাকে দেখে বেশ অবাক হলো নুহাস। তবে কি আশা ফিরে এসেছে? নুহাস তাকাতেই আশা হকচকিয়ে গেল। দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো। তবে বেশিক্ষণ সেখানে থাকতে পারল না। উঠে চলে গেল সেখান থেকে।
তবে যাওয়ার আগে আরেক নজর নুহাসকে দেখলো। নুহাসও দেখলো আশা ওপরে উঠে চলে গেল। এতক্ষণ যে পাশে দাঁড়িয়ে অদ্রি কিছু বলছে তার খেয়ালই করেনি নুহাস। তবে কথা বললেও যে অদ্রি সবটা খেয়াল করেছে নুহাস বোঝেনি। আশা যাওয়ার পরপরই অদ্রি বলল, নুহাস, আমার বোনকে ফিরিয়ে এনেছি আমি। এবার রাখার দায়িত্ব তোমার। 4 বছর ধরে আমার বোন কষ্ট পাচ্ছে, এবার আর কষ্ট পেতে দিও না। নুহাস অদ্রির দিকে তাকালো। অদ্রি চোখ দিয়ে হ্যাঁ বোঝাতে নুহাস হেসে পা বাড়ালো আশা যেদিকে গেছে সেদিকে। অদ্রি নুহাসের যাওয়ার পানে তাকিয়ে হেসে রিভানের দিকে তাকালো। রিভান একটু দূরে সৌভিক আর মনের সাথে কথা বলছে। অদ্রিও সেদিকে গেল। অদ্রি যেতে রিভান এক হাতে কাছে টেনে নিল। 4 জনে মিলে আড্ডায় মেতে উঠল। আশা ছাদে এসে দাঁড়িয়ে রইল। অন্ধকার আকাশের পানে তাকিয়ে ভাবল, মাঝখানে 4টে বছর কেটে গেল, কত কিছুর পরিবর্তন হলো। সে বড় হয়ে গেছে, এখন আর কিশোরী নেই। তবুও মনটা আর বদলালো না। সেই কিশোরী বয়সে একবার যাকে মন দিয়ে বসলো তাকে আর ভুলতে পারল না। সে বলেছিল আমার নাকি তার প্রতি নিছক ভালো লাগা, ভালোবাসা না। বড় হলে সে ভালো লাগা আর থাকবে না। কই, 4 বছর পরেও আমার ভালো লাগা শেষ হলো না। কেন বুঝলো না সে আমি তাকে ভালোবাসি? সত্যি ভালোবাসি। কেন সে আমায় ভালোবাসলো না? আকাশের দিকে তাকিয়ে এক মনে কথাগুলোই ভাবছিল আর 2 চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। হঠাৎ করেই পেছন থেকে কেউ বলল, আরে পিচ্ছি, তুমি এখানে? আশা পেছনে তাকিয়ে দেখে নুহাস। বেশ অবাক হলো নুহাসকে দেখে। তারপর মাথায় আসলো নুহাস এখন ওকে পিচ্ছি বলেই ডাকছে। কিছু না বলে বলল, আপনি? নুহাস কিছুটা এগিয়ে এসে আশার পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, কেন আশা করনি বুঝি আমায়? আশা নুহাসের দিকে তাকিয়ে রইল। নুহাস বলল, নিচে অনেক মানুষ, এত মানুষের ভিড়ে ভালো লাগছিল না, তাই ছাদে আসলাম। তারপর কেমন আছো? আশা উত্তর দিল, ভালো। নুহাস বলল, সত্যি ভালো? আশা ভ্রু কুটিয়ে বলল, হ্যাঁ। নুহাস বলল, আমায় ছাড়া? নুহাসের এমন কথায় আশা হক চকিয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলতে নিল, আপনি? নুহাস বলে উঠল, বাবা, অনেক বদলে গিয়েছো। আপনি করে বলছো, আগে তো তুমি করে বলতে। আশা বেশ অবাক হলো নুহাসের কথায়, তবে সেটা প্রকাশ না করে বলল, তখন তো পিচ্ছি ছিলাম তাই বলতাম, এখন তো বুঝি সবাইকে তুমি করে বলা যায় না। সবাইকে তুমি করে বলার যদি সেই অধিকার দেই। নুহাসের হুট করে কাছে আসায় আশা যেন দম বন্ধ হয়ে আসছে। পরক্ষণে নুহাসের কথা শুনে বিস্ফোরিত চোখে নুহাসের দিকে তাকিয়ে বলল, মানে? নুহাস বলল, আমায় ক্ষমা করবে আশা, আমি বুঝিনি তোমার ভালোবাসা। আমি বরাবর তোমায় রিজেক্ট করতাম। তার কারণও ছিল, আমি আদ্রিকে ভালোবাসতাম, তাই দুনিয়ার অন্য কিছু আমার ভাবতেই আসেনি। কিন্তু বিশ্বাস করো, এই 4 বছর আমি বুঝেছি আমি কি হারিয়েছি। এই 4 বছরের প্রতিটা মুহূর্তে আমি তোমায় মিস করে গিয়েছি, আর তোমায় মিস করতে করতে এখন ভালোবেসে ফেলেছি। আমি নিজেও জানি না। আই লাভ ইউ আশা। আশা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? নুহাসকে আই লাভ ইউ বলছে। ও নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে। শুধু মুখ দিয়ে বলার চেষ্টা করলো, আমি? আশাকে থামিয়ে দিয়ে নুহাস বলল, আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার জন্যই এখান থেকে চলে গেছো, আর তোমার অনুপস্থিতিতে আমায় কুরে কুরে খেয়েছে। তোমার পাগলামি, তোমার ফোন কল, মেসেজ, আমায় ফলো করা সব কিছু আমি মিস করতে থাকি। তারপর এক সময় বুঝতে পারি আমিও তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আশা, আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। আশা থমথমে মুখে বলল, আমি আপনাকে ভালোবাসি না। নুহাস চুপ করে গেল। আশার মুখের দিকে তাকিয়ে রইল। আশা আবারও বলল, আপনাকে ভালোবাসতাম, এখন আর বাসি না। এখন তো আমি বড় হয়ে গেছি, আমি আর পিচ্ছি নেই, তাই আমার ভালোবাসাও বদলে গেছে। নুহাস আশার দিকে আরও এগিয়ে গিয়ে বলল, যে ভালোবাসা সময়ের সাথে বদলে যায় সেটা ভালোবাসা না। আর আমি এটাও বিশ্বাস করি না তোমার ভালোবাসা বদলে গিয়েছে। তোমার চোখ ভিন্ন কথা বলছে। তবে তোমায় এতটা কষ্ট দেওয়ার জন্য আই এম সরি আশা। আশা বলল, সরি? আপনি সরি দিয়ে কী হবে? আমার 4টা বছর ফিরিয়ে দিতে পারবেন? আমার প্রতিটা নির্ঘুম রাত ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। বলতে বলতে আশার চোখ থেকে গাল বেয়ে অশ্রু গড়াতে লাগলো। নুহাস আজকা টানে আশাকে কাছে টেনে 2 হাতে আগলে বুকের সাথে মিশিয়ে নিল। আশা প্রথমে ছোটার জন্য ছটফট করলেও একটু পর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। অনেকক্ষণ পর নুহাস হাতের বাঁধন হালকা করে 2 গালে হাত রেখে বলল, আমার সরি হয়তো তোমার কষ্টগুলো দূর করতে পারবে না, কিন্তু আমার ভালোবাসা পারবে। তোমার অতীতের দিনগুলো হয়তো ফেরাতে পারবো না, কিন্তু সামনের দিনগুলো রঙিন করে দিতে পারি।
আশা নুহাসের বুকে মাথা রেখে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আপনি খুব খারাপ নুহাস, খুব খারাপ। আপনি জানেন না এই 4টা বছর আমি কিভাবে কাটিয়েছি। দম বন্ধ হওয়া যন্ত্রণা নিয়ে বেঁচেছিলাম। নুহাস আশার চুলে চুমু খেয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আই প্রমিস আর কখনো তোমায় আমার জন্য কষ্ট পেতে দিব না। আজকে অদ্রি আর রিভানের 4র্থ বিবাহবার্ষিকী ছিল, তার জন্যই আজকের পার্টি ছিল। গেস্টরা চলে গেছে অনেকক্ষণ আগে। অদ্রি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রিভার নেই। বারান্দার দরজা খোলা। অদ্রি বারান্দায় গিয়ে নিশ্চুপে পেছনে দাঁড়ালো। রিভান অদ্রিকে এক হাতে সামনে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। অদ্রি বলল, কিভাবে বুঝলে আমি এসেছি? রিভান বলল, এখনো বুঝবো না? 4 বছর হয়ে গেছে ম্যাম। অদ্রি হেসে দু হাতে রিভানের গলা পেঁচিয়ে জড়িয়ে ধরলো। একটু পর ছেড়ে দিয়ে রিভান অদ্রির হাত ধরে বলল, চলো। অদ্রি বলল, কোথায়? রিভান উত্তর দিল, আজকে আমরা এই শহরে নিশাচর হব। অদ্রি বলল, মানে? রিভান কিছু বলল না, নিঃশব্দে অদ্রির হাত ধরে হাঁটতে লাগলো। অদ্রি আর রিভান রাস্তায় হাঁটছে। রাস্তাঘাট সব ফাঁকা, নিঝুম রাত্রি। পুরো শহর ঘুমিয়ে পড়েছে। শহর জুড়ে শুধু সোডিয়াম নিয়নের আলো খেলা করছে। সেই আলোতে দুজন মানবমানবী হেঁটে চলেছে। ঠান্ডা বাতাস বইছে। সেই বাতাসে অদ্রি হালকা কেঁপে উঠেছে। রিভান টের পেতে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিল। হাঁটতে হাঁটতে দুজনেই নানা গল্প করেছে। কিছু দূর আসার পর রিভান দাঁড়িয়ে পড়ল। অদ্রিও দাঁড়ালো। অদ্রি হাত দিয়ে সারি সারি গাছগুলোকে দেখিয়ে বলল, দেখো, এগুলোকে কেমন দৈত্যের মতো লাগছে, তবুও রাতের অন্ধকারের সাথে মিশে অদ্ভুত সুন্দর লাগছে। রিভান অদ্রির কথায় কিছু না বলে অদ্রিকে সরিয়ে এনে একটু পেছনে দাঁড় করালো। তারপর অপলক তাকিয়ে রইল অদ্রির দিকে। অদ্রি বলল, কি হলো? রিভান অনেকক্ষণ অদ্রির দিকে তাকিয়ে থেকে বলল, 4 বছর আগে ঠিক এই জায়গায় এমন এক রাতে আমি একটা মেয়েকে দেখেছিলাম, আর আমার হৃদয় থমকে যায়। আমি তোমার প্রেমে পড়ে যাই, যার সঙ্গে আমি বেঁধেছি আমার প্রাণ। অদ্রি নিষ্পলক রিভানের দিকে তাকিয়ে ভাবে, রিভান না আসলে তো ও কখনো ভালোবাসার বিশ্বাসই করতো না। মানুষটার ভালোবাসায় সব কিছুই কেমন বদলে গেল। ওর সাদা কালো জগৎটা কেমন রাঙিয়ে দিল। 4 বছর কত দ্রুত কেটে গেল, কত কিছু হয়ে গেল। সেদিন এখানে দেখা না হলে তো ও ওই দেশেই থাকতো না। 4 বছর আগে এই রাস্তা ওদের এক করেছিল। তাই সেখানে দাঁড়িয়ে অদ্রি রিভানের দিকে কিছুটা এগিয়ে গেল। আস্তে আস্তে বলল, আমি হয়তো সেদিনই তোমার সঙ্গে আমার প্রাণ বাঁধিনি, তবে কবে কোথায় কখন হয়েছে তাও জানি না। তবু এই রাস্তায় দাঁড়িয়ে বলছি, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। রিভান এক পলক অদ্রির মুখের দিকে তাকালো। তারপর 2 হাত অদ্রির গালে রেখে ঠোঁট জোড়া দখল করে নিল। অদ্রিও 2 হাতে রিভানের শার্ট খামচে ধরে রিভানের মাঝে মত্ত হলো।